আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের আরেকটি আয়োজনে। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের বা হলো গিয়ে সমাজের যে মূল ও প্রত্যয় এইগুলা নিয়ে আলোচনা করার জন্য। এই ক্লাসটা মূলত ফোকাস করা সেই সব স্টুডেন্টদের জন্য যাদের কিছুদিন পর এইচএসসি পরীক্ষা আছে। তারপরও তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ারের আছো কিংবা যারা সমাজ নিয়ে জানতে চাও, যারা সমাজবিজ্ঞান নিয়ে জানতে চাও, আশা করি তোমাদের জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে এই অধ্যায়টা সমাজবিজ্ঞানের অন্য অধ্যায়গুলোর থেকে যে কারণে আরো বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ হলো এখানে সমাজবিজ্ঞানের মূল বা মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে কি, সমাজবিজ্ঞানের একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর জন্য তুমি যদি সমাজবিজ্ঞানের অন্য অধ্যায়গুলো ভালো মতো বুঝতে চাও বা সমাজবিজ্ঞান নিয়ে তুমি যদি তোমার একটা ক্লিয়ার আইডিয়া চাও, তাহলে কিন্তু এই অধ্যায়টা কোনো মতেই স্কিপ করা যাবে না। এই অধ্যায়ে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবং এই অধ্যায়টা আর যেই কারণে গুরুত্বপূর্ণ, তার কারণ হলো এই অধ্যায়ে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, খুবই ফান্ডামেন্টাল এবং ফাউন্ডেশনাল জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এর জন্য দেখা যায় যে এই অধ্যায়ে অনেক সময় 1, 2 বা তার থেকেও বেশি সৃজনশীল প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো চলো আমরা ক্লাসে যাই। তাইলে সমাজবিজ্ঞানের মূল ও প্রত্যয় নিয়ে যখন আমরা আলোচনা করব, তাহলে সমাজবিজ্ঞানে কাদের নিয়ে আলোচনা করা হয়? সমাজ নিয়ে। তাহলে আমরা দেখি যে সমাজ নিয়ে কোন কোন সমাজবিজ্ঞানী বা কোন কোন হলো গিয়ে যে জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছে তারা কি বলেছে। সমাজবিজ্ঞানী আরটি শেফারের মতে সমাজ হচ্ছে এমন একটি বৃহৎ জনগোষ্ঠী যারা একই এলাকায় বসবাস করে, যারা তাদের এলাকার বাইরের অন্যান্য জনগোষ্ঠী থেকে আপেক্ষিক অর্থে স্বাধীন এবং যারা একটি সাধারণ সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণ করে। যখন এরকম সংজ্ঞা দেখবা তখন কয়েকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। সেটা হলো এই সংজ্ঞাটা কে দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। সাধারণত আমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখি ক নাম্বারে বা অন্য কোনো নাম্বারে, কিন্তু সাধারণত জিজ্ঞাসা করা হয় না যে আরটি শেফারের সমাজ নিয়ে সংজ্ঞা দাও বা হলো গিয়ে কে আই শেলির সমাজ নিয়ে সংজ্ঞা দাও, তাই না? কি আসে, কিভাবে আসে, দেখা গেল একটা সংজ্ঞা দেয় বা একটা উক্তি দেয়, উক্তি দিয়ে জিজ্ঞাসা করে এই উক্তিটি কার বা সংজ্ঞাটি কার। এর জন্য কে কোন সংজ্ঞাটি দিয়েছে সম্পূর্ণ হয়তো মুখস্থ করা লাগবে না, কিন্তু যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, ধরো তোমার বইয়ে সমাজ নিয়ে 5টা সংজ্ঞা আছে, ঠিক আছে? সমাজ নিয়ে 5টা সংজ্ঞা আছে। এখন তোমার যেই জিনিসটা মনে রাখতে হবে, কেবল একটা বা দুইটা কিওয়ার্ড বের করতে হবে যেটা কেবলমাত্র ওই সমাজবিজ্ঞানী বলছে। যেরকম ধরো সমাজবিজ্ঞানী আরটি শেফারের মতো আমরা মনে রাখবো যে অন্যান্য জনগোষ্ঠী, এই ওয়ার্ডটা তিনি বাদে আর কি ইউজ করে নাই, এই ফ্রেজটাই এই তিনি বাদে আর কি ইউজ করে নাই। এর জন্য যখন তোমাকে সমাজ নিয়ে সংজ্ঞা দিবে এবং যখন তুমি দেখবা যে অন্যান্য জনগোষ্ঠী আছে, তখন তুমি সহজে বুঝে নিতে পারবা এটা আরটি শেফারের সংজ্ঞা, তাই না? আর একটা ভালো সংজ্ঞার উদাহরণ হলো সেই সংজ্ঞার ভিতরে সেই জিনিসের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস চলে আসে। তাহলে এই যে এই সংজ্ঞাটা যদি আমরা ভালো মতো দেখি, তাহলে কিন্তু আমরা কি দেখো সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। তাহলে দেখি সমাজবিজ্ঞানে আরটি শেফারের মতো সমাজ হচ্ছে এমন একটি বৃহৎ জনগোষ্ঠী। তাহলে সমাজ হতে গেলে কি হওয়া লাগবে? বৃহৎ জনগোষ্ঠী যারা একই এলাকায় বসবাস করে, তাহলে তাদের এক এলাকায় বসবাস করতে হবে। তাদের যারা তাদের এলাকার বাইরের অন্যান্য জনগোষ্ঠী থেকে আপেক্ষিক অর্থে স্বাধীন। তাহলে অন্যান্য যেই সব সমাজ আছে বা জনগোষ্ঠী আছে তাদের থেকে আপেক্ষিক অর্থে স্বাধীন এবং যারা একটি সাধারণ সাংস্কৃতিক জীবন অংশগ্রহণ করে, তাহলে তাদের ভিতরে এক ধরনের সাংস্কৃতিক সম্পর্ক থাকবে। তাহলে দেখো এই সংজ্ঞাটা যদি আমরা ভালো মতো আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজের 4টা বৈশিষ্ট্য জানা হয়ে যায়, তাই না? আচ্ছা, আবার এইটা তো কেবল মানে এটা একজন সমাজবিজ্ঞানী সংজ্ঞা, তাহলে স্বাভাবিকভাবে সংজ্ঞাটা একটু জটিল হবে। তাহলে আমরা একটা সহজ সংজ্ঞা দেখি। সমাজ বলতে একদল লোককে বোঝায় যারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে বসবাস করেন এবং তারা একই সংস্কৃতি মেনে চলেন। তাহলে দেখো আরটি শেফারের যে সংজ্ঞা সেটা একটু সহজভাবে এখানে কি দেওয়া আছে। আর সমাজের যে বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্য তো আমরা সংজ্ঞা থেকেই দেখছি। আর তাহলে মূল বৈশিষ্ট্যগুলা কি কি? সমাজের বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্য সমূহ কি, এখানে ব্যক্তি সমষ্টি থাকে, মানে এখানে 2, 3, 4 বা শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে বসবাস করে।
তারপরে কি এই যে যারা বসবাস করতেছে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকবে, তাই না? তাহলে তোমার বাসায় তোমার মার সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, বাবা মার সম্পর্ক, ভাই বোনের সাথে ভাই বোনের সম্পর্ক, পাশের বাসায় যে আছে তার সাথে কি প্রতিবেশীর সম্পর্ক, বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবের সম্পর্ক, শিক্ষকের সাথে ছাত্র শিক্ষক সম্পর্ক, তাই না? এই ধরনের বিভিন্ন সম্পর্ক আমরা কিন্তু দেখতে পারি। এবং এখানে কি সামাজিক শৃঙ্খলা থাকে, আমরা সমাজে কি শৃঙ্খলা মেনটেন করে চলি বা চলতে চাই। বাংলাদেশে যদি আমরা এভাবে শৃঙ্খলা মেনটেন করি না, কিন্তু আমরা এভাবে বেশিরভাগই এমনভাবে চলি যেন সমাজের যেই নিয়ম নীতি আছে সেগুলো যেন থাকে, সেগুলো যেন আমরা মেনটেন করি, এবং সমাজে কি ঝগড়া ঝামেলা বা কেওয়াস যেন সৃষ্টি না হয়। তারপর অভিন্ন উদ্দেশ্য, সাধারণত যারা সমাজে বসবাস করে তাদের সবারই কি অভিন্ন উদ্দেশ্য থাকে, মানে সবারই মনে করো যে উদ্দেশ্য প্রায় একই রকম। যেরকম মনে করো তুমি একটা ব্যাংকার্স কলোনিতে থাকো, তার মানে কি সেখানের বেশিরভাগ মানুষই কি ব্যাংকার, তাহলে তাদের চিন্তা ভাব, তাদের ইনকাম যেহেতু এক জায়গা থেকে আসতেছে, তাদের দেখা যায় যে তাদের চিন্তা ভাবনা একই রকম, তাদের উদ্দেশ্য একই রকম। বা মনে করো তুমি একজন জেলের সন্তান, তাহলে তুমি কোথায় থাকো, তুমি জেলে পাড়ায় থাকো, তাহলে দেখো ওইখানের মানুষজনের উদ্দেশ্যও কিন্তু এরকম যে বেশি বেশি মাছ ধরবো, মাছ বিক্রি করে টাকা পয়সা ইনকাম করবো, তাই না? উদ্দেশ্য তাহলে অভিন্ন। তারপরে কি সহানুভূতিশীলতা আছে, এই যে মনে করো যে তোমার পাশের একজন নেইবার মারা গেছে, একজন আত্মীয় মারা গেছে, তাহলে কি তুমি তার বাসায় যে বলো না যে মন খারাপ করবেন না ভাবি, বা মন খারাপ করবেন না ভাই বা আঙ্কেল, সে ইনশাল্লাহ ভালো থাকবে, আসেন তার জন্য আমরা দোয়া করি। বা কেউ একজন মারা গেলে আমরা কষ্ট পাই, কেউ একজন কোনো একটা সাফল্যর সংবাদ শুনলে বা সফলতার সংবাদ শুনলে আমরা কি খুশি হই, তাই না? এটা সহানুভূতিশীলতা। পারস্পরিক সহযোগিতা, মনে করো তুমি যেই ফ্ল্যাটে থাকো তার পাশের ফ্ল্যাটে একজন মনে করো একজন পরিবার উঠছে, তখন হলো কি তুমি বলো যে ভাই আপনাদের আসেন, আপনার সোফাটা উঠাই দিই, বাসেন আপনার ফ্রিজটা উঠাই দিই, বলে যে আপনারা তো আজকে রান্না বান্না করতে পারবেন না, আজকে রাত্রেবেলা আমাদের বাসায় খেন, তাই না? এই যে এর জন্য আমরা পারস্পরিক সহযোগিতা করি। তারপরে কি সামাজিক মূল্যবোধটা অবভিয়াসলি আমাদের সমাজে থাকে, এই সবই কিন্তু মোটামুটি ঘুরায় সেই সামাজিক মূল্যবোধেরই অংশ। তারপরে যে মমত্ববোধ, এই যে যেটা বললাম যে একজন মারা গেছে, তার বাসায় যে আমরা হলো কনসোল করতেছি, তাই না? তাকে হলো সহানুভূতি দিচ্ছি, এটাও কিন্তু মমত্ববোধের মধ্যে পড়ে। তারপর ঐক্যবদ্ধ, এই যে দেখো যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময় যখন কোনো প্রশাসন ছিল না, যখন পুলিশ তাদের ডিউটি পালন করতেছিল না, তখন কি হলো, অনেক অপরাধ দেখা গেছিল, চুরি চামারি ডাকাতি এই ধরনের হয়েছিল। তখন কি হলো, শহরে বেশিরভাগ হয়েছিল, তখন এলাকার মানুষজন, সমাজের মানুষজন একত্রিত হয়ে রাত্রে থেকে তারা এলাকায় এলাকায় টহল দেওয়া শুরু করলো। তারপরে কি তারা খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করলো, আবার মোহাম্মদপুরে ড্রোন উড়াও দেখলো যে কোনো জায়গায় কোনো চোর ডাকাত টাকাত আছে কিনা। তাহলে দেখো সেই সময় মানুষজন কি হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল। এরকম যখন কোনো ক্রাইসিস সিচুয়েশনে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়। তারপরে কি পারস্পরিক সচেতনতা, যে আমরা মনে করো যে তোমার রেজাল্ট ভালো হয়েছে, তোমার এক বন্ধুর রেজাল্ট হলো খারাপ হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু তার সামনে যায় তুমি ওইভাবে আনন্দ ফুর্তি করবা না যেটা তুমি আরেকজন এ প্লাস বা বন্ধুর সাথে করবা, তাই না? এর জন্য আমাদের পারস্পরিক সচেতনতা থাকাও কিন্তু জরুরি যখন আমরা একটা সমাজে বসবাস করব। তাহলে আমরা দেখলাম সমাজ কি, সমাজের বৈশিষ্ট্য কি। এখন আমরা দেখব সমাজের কার্যাবলী কি, মানে সমাজ আসলে কি কাজ করে, তাই না? সমাজ তো নিজে করে না, কিন্তু সমাজের মাধ্যমে কোন কাজগুলো হয়। যেরকম দেখো মানুষকে শ্রেণীভুক্ত করা, যে আমরা দেখি না, আমরা বলি যে আপার ক্লাস, মিডিল ক্লাস, লোয়ার ক্লাস, বা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বা উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, 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 নিম্ন মধ্যবিত্ত, বা নিচু, বা মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, এরকম করে যে আমরা বিভিন্ন গ্রুপকে ভাগ করে দেই না, এটা এক হিসাবে মনে করো যে খারাপ, তাই না? তার কারণ হলো যারা নিচু শ্রেণীর তাদেরকে আবার যে মিডিয়াম শ্রেণীর বা উচ্চবিত্ত তারা হলো গিয়ে শোষণ করে, আবার মধ্যবিত্তদের আবার উচ্চবিত্তরা শোষণ করে, তাই না? তো এখানে একটা শাসন শোষণের সম্পর্ক আছে, সেটা একটু ভালো না। আবার এটা একই সাথে হলো গিয়ে জরুরি। এটা কেন জরুরি? তার কারণ হলো যখন তুমি শ্রেণীভুক্ত করবা না মানুষকে, যখন তুমি ডিভাইড করবা না, তখন মানে কাজ করানো কঠিন হয়ে যাবে, সমাজ ফাংশন করা কঠিন হয়ে যাবে, তাই না? কারণ মনে করো যে রিক্সাওয়ালারা যারা আছে, বা যারা বাস ড্রাইভার আছে, যারা ট্যাক্সি ড্রাইভার আছে, যারা হলো উবার পাঠাও যারা, তারা যদি মনে করে যে না আমি কাজ করব না, তাহলে কি, তাহলে দেখা যাবে যে তুমি রাস্তায় বেরো কোনো জায়গায় চলাচল করতে পারতেছো না, তাই না? আবার মনে করো যে শ্রমিকদের ইচ্ছা করে কম বেতন দেওয়া হয়, তার কারণ কি? ইচ্ছা করে কম বেতন দেওয়া হয় তার কারণ হলো আমাদের দেশের যারা হলো গিয়ে পোশাক শ্রমিক, তারা কম মজুরি নিচ্ছে বলে কি কাপড় চোপড় তারা কম দামে তৈরি করতে পারতেছে, কাপড় চোপড় কম দামে তৈরি করতে পারতেছে বলেই কিন্তু ইউরোপ আমেরিকার লোকজন আমাদের দেশ থেকে জিনিসপত্র এরকম খরিদ করতেছে বা কিনতেছে, তাই না? এর জন্য
মানুষকে শ্রেণীভুক্ত করা এক হিসাবে যেরকম খারাপ, এক হিসাবে ভালো, কিন্তু যেটাই হোক এটা সমাজের একটা কার্যাবলী। তারপর নিয়ম শৃঙ্খলা বজায় রাখা বা মানুষজন যেন একটা নিয়ম নীতি মেনটেন করে থাকে। আবার হলো গিয়ে শিক্ষা অর্থনীতি ক্ষমতার ব্যবস্থাপনা। আমরা কি করতেছি, যে সমাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কিসের মাধ্যমে শিক্ষা দিচ্ছে? স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে। এবং সমাজের ভিতরে কি এক ধরনের অর্থনৈতিক সম্পর্ক তো অবশ্যই থাকে, তাই না? কারণ সমাজের ভিতরে ব্যাংক থাকে, বাজার থাকে। আচ্ছা, তারপর হলো যে শ্রম বিভাজন, যেটার কথা বললাম, যে আপার ক্লাস, মিডিল ক্লাস, লোয়ার ক্লাস বা শ্রমিকদের আসলে কেন কম বেতন দেওয়া হয়, যদিও বিষয়টা আসলে ঠিক না। কিন্তু আমরা যখন একটা ক্যাপিটালিস্টিক সমাজে থাকবো, আমরা যখন একটা ধনতান্ত্রিক সমাজে থাকবো, তখন কিন্তু মানে তুমি শ্রমিককে কম বেতন দিতে আসলে বাধ্য। আচ্ছা, সংস্কৃতির ধারণ ও বাহন। যেই সমাজই দেখো না কেন, তুমি যেই দেশের যেই সমাজই দেখো না কেন, সেইখানে দেখবা সেই সমাজের একটা কি কালচার আছে, তাই না? সেই সমাজে একটা কালচার আছে। বাংলাদেশের একটা সমাজের কালচার আর ইউএস এর একটা সমাজের কালচার কিন্তু আলাদা। অত তোমার যাওয়া লাগবে না, তুমি যেই সমাজে বসবাস করো তার থেকে মনে করো 2-3টা পাশের হলো গিয়ে এলাকার কালচারও কিন্তু আবার একরকম না, তাই না? এর জন্য সমাজের সাথে কালচারও আবার ভ্যারি করে। তারপরে ভাবের আদান প্রদান, যারা আমরা সমাজে বসবাস করি তারা একে অপরের সাথে ভাবের আদান প্রদান করি না? মনে করো রাস্তায় বেরোয় তুমি তোমার একজন বড় ভাইকে দেখলা, সালাম দিলা, বা একটা হলো কি তোমার ছোট ভাই বা বোনকে দেখলা, তাকে জিজ্ঞাসা করলা কি অবস্থা, পড়াশোনা ঠিক মতো করতেছো কিনা, তাই না? এইগুলোকে ভাবের আদান প্রদান। আবার হলো কি সদস্য সংখ্যা বৃদ্ধি, এটা হলো মানে এক কথায় জন্ম দেওয়া। বিবাহের মাধ্যমে যখন হলো নতুন সন্তান ভূমিষ্ঠ হয়, সেটা কিন্তু সমাজের অন্যতম বা বলা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা কাজ বা কার্যাবলী। তার কারণ কি, মনে করো যে আমি তুমি বেঁচে আছি, কিন্তু আমাদের যদি সন্তান না হয় তাহলে কি হবে? জনসংখ্যা নেগেটিভে চলে যাবে, মানে সমাজে কোনো লোকজনে থাকবে না। তাহলে সমাজে যদি কোনো লোকজন না থাকে, তাহলে সেটাকে কি আমরা সমাজ বলতে পারবো? সেটাকে আমরা সমাজ বলতে পারবো না। আচ্ছা, সমাজের উৎপত্তি হয়েছে তাহলে কোন জায়গায়? আমরা দেখলাম সমাজ কি, সমাজের বৈশিষ্ট্য কি, সমাজের কার্যাবলী কি, এবার সমাজের হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে আমরা জানবো। সমাজের উৎপত্তি, প্রাচীন ধারণাগুলোর মধ্যে ঐশ্বরিক মতবাদ প্রভাব উল্লেখযোগ্য। ঐশ্বরিক মতবাদ মানে এখানে বলছে যে ঈশ্বর থেকে সমাজ আসছে, বা হলো গিয়ে তোমার আমরা আমাদের যেই ধর্মীয় কিতাব আছে সেটা আমরা মুসলমানদের জন্য কোরআন বলি, বা হলো গিয়ে বেদ বলি, গীতা বলি, বাইবেল বলি, তাই না? এই সবগুলাতে কিন্তু সমাজ কিভাবে হয়েছে সেটা এক একটা এক এক ধর্মে এক একভাবে বলা আছে। যেরকম হলো গিয়ে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য বলতে হিন্দুদের যে বেদ বা বেদ রিলেটেড পরবর্তী যে লেখাগুলা, সেগুলাকে বলে বৈদিক সাহিত্য। এই বৈদিক সাহিত্যে সমাজের প্রাচীন বিবর্ণনা প্রদর্শিত হয়েছে, যেখানে সমাজকে একটি বৃহদাকার প্রাণীর সাথে তুলনা করা হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বলতে পারে যে বৈদিক কোন সাহিত্যে সমাজকে বৃহদাকার প্রাণীর সাথে তুলনা করছে, বা হলো বৃহদাকার প্রাণীর তুলনা কোন সাহিত্যে করা হয়েছে? বৈদিক সাহিত্যে। সামাজিক চুক্তি মতবাদ অনুসারে সমাজ পরিবারের সম্প্রসারিত রূপ ধারণ করে। মানে কি বলছে, যে সমাজ হলো পরিবারের সম্প্রসারিত রূপ। মানে পরিবার তো ছোট, তাই না? এরকম মনে করো যে 5, 10, 15, 20, 30, 25, 40, 50 এরকম কয়েকটা পরিবার যখন একত্রিত হয়, তখন কি হয়? তখন কিন্তু সমাজ হয়। বিভিন্ন সমাজ বিজ্ঞানীর মতে সমাজ উৎপত্তি হয়েছে ক্রমান্বয়ে মানুষের বুদ্ধি ও জ্ঞান বিকাশের সাথে তাল মিলিয়ে। মানে সময়ের সাথে সাথে মানুষের যখন জ্ঞান বাড়ছে, মানুষের যখন বুদ্ধি বাড়ছে, মানুষের যখন তারা বিবেক কাজ করানো শুরু করছে, তখন সমাজ আরো সম্প্রসারিত কি হয়েছে। আবার সমাজ উৎপত্তির বল প্রয়োগ মতবাদ আছে। সমাজ উৎপত্তির বল প্রয়োগ মতবাদ মানে প্রেসার দেওয়া। সেখানে কি বলছে, শক্তি বা বল প্রয়োগই হলো সমাজ সৃষ্টির অন্যতম কারণ, এবং বলবান ব্যক্তি এই সমাজের নেতা। মানে যেই মানুষের হয় পেশি শক্তি ভালো, না হলে হলো গিয়ে মগজের শক্তি ভালো, বা যেই মানুষের জীবের শক্তি ভালো, সেই মানুষ কি হয়েছে? সেই মানুষই কিন্তু প্রত্যেকটা সমাজে তারাই নেতা হিসাবে নিজেদেরকে তৈরি করেছে, এবং তারা সমাজকে লিড দিয়েছে। তাহলে এই গেল সমাজের উৎপত্তি, এভাবে সমাজ উৎপত্তি হয়েছে। এখন সমাজ বিবর্তনের সমাজ বিজ্ঞানের বা সমাজতাত্ত্বিক মতবাদ, মানে সমাজ বিজ্ঞানের ভাষায় বা সমাজ বিজ্ঞানীরা মনে করে এইভাবে সমাজ মানে সমাজ তৈরি হয়েছে। আবার অন্যদিকে যারা হলো গিয়ে প্রত্নতত্ত্ববিদ বা যারা হলো গিয়ে প্রত্নতত্ত্বকে মানে, তারা আবার বলে যে সমাজ একভাবে উৎপন্ন হয়েছে। আবার মনে করো যে আমরা যেন মুসলিম, তারা আবার মনে করে সমাজ আরেকভাবে উৎপন্ন হয়েছে। তাহলে যেহেতু আমরা সমাজ বিজ্ঞানে পড়ি, আমরা দেখবো কি সমাজ বিবর্তনের সমাজতাত্ত্বিক মতবাদ। কি এমন মতবাদ?
সমাজতাত্ত্বিক মতবাদ। এবং এই সমাজতাত্ত্বিক মতবাদে একদম প্রথমে যেই সমাজের কথা বলা হয়েছে সেই সমাজটা কি, সেটা হলো আদিম সমাজ। যে সমাজটা কি, আদিম সমাজ। মানে যখন মানুষ এই যে গুহায় বসবাস করত, যখন মানুষজন কি বন্যপ্রাণী শিকার করে খেত, তারপর হলো গাছপালা থেকে ফলমূল খেত, ঘাসপালা খেত, এই সময়ের কথাটা বলা হয়েছে। দেখো আদিম সমাজের লোকেরা কি ছিল, অনক্ষর ছিল। মানে তাদের কোনো কি আহ তাদের কোনো অ্যালফাবেটিক্যাল নলেজ ছিল না। মানে তারা কথাও বলতে পারতো না ওইভাবে, তারা কথা বলতে পারতো না, তারা তো লিখতে তো আরো পারতো না। এরকম একটা সমাজের কথা বলা হয়েছে। অনক্ষর ছিলেন এবং তাদের প্রথম হাতিয়ার হলো গাছের ডালপালার লাঠি এবং অসমৃদ্ধ পাথরের টুকরা। মানে পাথরের টুকরা তারা হাতিয়ার হিসাবে ইউজ করতো, কিন্তু সেটা ছিল অসমৃদ্ধ, মানে শার্প না। এখনো তো আমরা পাথর ইউজ করি তাই না হাতিয়ার হিসাবে, কিন্তু কেমন, সেটা হলো গিয়ে খুব শার্প, সেটা কি খুব ধারালো। কিন্তু তখন যেই পাথরের টুকরা ব্যবহার করা হতো সেটা হলো গিয়ে অসমৃদ্ধ বা শার্প না, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ডাল। সামাজিক মালিকানা ছিল না, মানে তখন কোনো প্রপার্টির মালিক ছিল না। এখন যেরকম আছে না যে এই জমিটা আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, তখন কিন্তু ওরকম কোনো কনসেপ্ট ছিল না। তখন সবকিছুই সবার ছিল, সামাজিক মালিকানা ছিল না, এবং সকলে সামাজিকভাবে পরস্পরের সাথে ভাগ করে জীবিকা নির্বাহ করত। মানে মনে করো যে একজন একটা জিনিস স্বীকার করছে, সেটা তার সমাজে বা তার কমিউনিটিতে বা তার প্ল্যানে বা তার পরিবারে যারা আছে সবার সাথে বিষয়টা কি শেয়ার করে খেত বা উপভোগ করত। খাদ্য সংগ্রহের জন্য লোকেরা কি বন জঙ্গল থেকে ফলমূল এবং পশু পাখি শিকার করতেন। এটা তো আমরা কমন সেন্স মোটামুটি সবাই জানি, আবার বলছিও। লোকদের জীবনযাপন প্রণালী ছিল অত্যন্ত নিম্নমানের, যেহেতু তাদের এরকম থাকার মতো জায়গা ছিল না, তাদের খাবার নিশ্চিত ছিল না। তারা আজকে তোমার এই যে বন্যপ্রাণী শিকার করতে পারবে কি পারবে না এটার কোনো গ্যারান্টি ছিল না। ওইটা তো দূরের কথা, বন্যপ্রাণী শিকার করতে যে তারাই যে নিহত হবে কিনা বা তারাই যে শিকার হবে কিনা এটারও কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। এবং তারা কি ছিল, প্রকৃতির কাছে অসহায়, প্রকৃতি দিলে পাবে, না দিলে পাবে না, এরকম অবস্থা। অন্যদিকে রোগ, শোক, মহামারী ইত্যাদি জীবজন্তুর সাথে লড়াই করতে হতো এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে কি তারা তাদের জীবন নির্বাহ করতেন। এবং এই দেখো এটা আদিম সমাজের একটা অবস্থা। এই যে একটা বন্য প্রাণী, এই যে বিভিন্ন বন্য প্রাণী আর যে মানুষজন হলো কি তাদেরকে শিকার করে খাচ্ছে, এটা হলো সেই সময়ের একটা চিত্র, এটা সেই সময়ের একটা চিত্র। এরপর আসতেছে পশুপালন সমাজ। তখন মানুষ কি করলো, মানুষ গুহা থেকে বের হলো, বের হয়ে যেই সব প্রাণীকেই তারা শিকার করত তাদেরকে তারা আস্তে আস্তে কি পোষ মানানো শুরু করলো। পোষ মানিয়ে কি করলো, দেখা গেল যে তাদের পশম বা তাদের চামড়া পরবর্তীতে ইউজ করলো, বা তাদের তাদের হলো গিয়ে ডিম বা দুধ ব্যবহার করলো, বা পরবর্তীতে সেই সব প্রাণীকে হত্যা করে খাওয়া শুরু করলো, তাই না? এইভাবে কিন্তু মানুষ আস্তে আস্তে তোমার আদিম সমাজ থেকে পশুপালন সমাজে চলে আসে। আদিম সমাজের লোকেরা প্রাচীন সময়ের বন জঙ্গলে ঘুরে স্থূলাকৃতির পাথরের হাতিয়ার ব্যবহার করে পশু পাখি শিকার ও জীবিকা নির্বাহ করতেন। এটা তো আমরা জানি আদিম সমাজের কথা। কিন্তু খাদ্য উৎপাদনের শুরুতে তারা নিজেদের অনেকটা নিরাপদ ভাবতে লাগলেন। তার কারণ কি, আদিম সমাজে তারা একদম প্রকৃতির উপর নির্ভর ছিল। কিন্তু এই সময় আসে কি দেখা গেল যে তারা নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করতে পারতেছে। যখন নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করতে পারতেছে, স্বাভাবিকভাবে তারা কি আরো সেফ ফিল করবে। 20,000 বছর পূর্বে প্রায় মিশর, মেসোপটেমিয়া, উত্তর পশ্চিম ভারতে বন্য পশু পোষ মানার প্রথা ছিল। তাইলে দেখো এই অঞ্চলে কিন্তু সিভিলাইজেশন শুরু হয়েছিল, এই অঞ্চলগুলোতে সভ্যতা শুরু হয়েছিল। কোন অঞ্চল? মিশর, মেসোপটেমিয়া, উত্তর পশ্চিম ভারতে বন্য পশু মানার প্রথা ছিল। আচ্ছা, পশুপালন সমাজের মানুষেরা গৃহপালিত পশুকে পোষ মানাতে শিখে এবং পশুপালনে পশুকে কৃষিকাজে ব্যবহার করা শুরু করে। কি এই যে আমরা দেখি না যে লাঙল দেওয়া, যে তারপর মাটি খোঁড়ানো, তারপরে এরকম বিভিন্ন কাজে কিন্তু তারা এইসব পশু ইউজ করা শুরু করলো। আবার এই যে দেখো তখনকার মানুষজনরা এই পশু পাখি নিয়ে বিভিন্ন অঞ্চলে যেত, পশু পাখির পাল নিয়ে বিভিন্ন অঞ্চলে যেত। এবং তারা মূলত কি ছিল, তারা মূলত ছিল যাযাবর। মানে তাদের থাকার নির্দিষ্ট ওইভাবে জায়গা থাকলেও সমস্যাটা কি ছিল, এসব পশু পাখিকে, পশু প্রাণীকে, গবাদি পশুকে খাওয়ানোর মতো পর্যাপ্ত তাদের কি রসদ ছিল না, পর্যাপ্ত খাবার ছিল না, ঘাসপালা পাতা টাতা ছিল না। এর জন্য কি করতো তারা, এই সব এই যে পাল নিয়ে তারা দূরে দূরে যে বসবাস করত, তাদেরকে খাওয়াইতো, এই মানুষরা নিজেরা থাকতো, আবার বছর ঘুরে তারা তাদের যে মূল গন্তব্য সেখানে তারা চলে আসতো। আচ্ছা, পশুপালন সমাজ নিয়ে আমরা যদি আরো দেখি,
কোনো কোনো পণ্ডিতেরা ধারণা করেন যে পশুপালন সমাজের মানুষেরা প্রাচীন সময়ে তৃণভূমিতে অবস্থান করে কৃষি পদ্ধতি সূচনা করে, মানে এই সব জন্তুকে, এই সব গবাদি পশুকে যখন তারা তৃণভূমিতে নিয়ে যায়, তখন দেখলো যে এই যে আমরা যে ফল টলগুলা খাচ্ছি, এই ফলের বীজ যদি আমরা এখানে ফেলে দিই এবং পানি টানি দেই, যদি রোদ পাই, কিছু সময় পরে সেই বীজ থেকেই কি গাছ হবে। এবং এই আইডিয়া থেকেই কি পরবর্তীতে হর্টিকালচারাল সোসাইটি বা কৃষি সমাজের উৎপাদন হয়, মানে মানে সূচনা হয়। একটু পরে আমরা তাই দেখব। পশুপালন সমাজে পশুপালনের মাধ্যম হিসাবে বন্য পশুগুলোকে পোষ মানানো হতো এবং তাদের প্রতি দয়া, অনুগ্রহ এবং ধর্মীয় উৎসবে বলি দেওয়া হতো। যেরকম হলো আমরা দেখি যে কালী পূজার সময় তোমার খাসিকে বলি দেয়, ছাগলকে বলি দেয়। আবার হলো কি ইসলাম ধর্মে কি দেখি আমরা, ছাগল, মহিষ, গরু, ভেড়া, দুম্বা, উট, এগুলাকে আমরা কুরবানি করে থাকি। আচ্ছা, গৃহপালিত পশুর মাংস, দুধ, লোম, চামড়া ব্যবহার করা হতো এবং হাড়কে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। তাহলে কোন জিনিসটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো? এই সব প্রাণীকে যখন আমরা মেরে ফেলতাম, তাদের মাংস টাংস যখন খেয়ে ফেলতাম, তারপরে এই হাড়গুলোকে কি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। যাতায়াতের মাধ্যম হিসাবে ঘোড়া ও গাধা ব্যবহার করা হতো। এই যে দেখো এখানে এই যে ঘোড়া, এই যে গাধা, এগুলা কিন্তু ব্যবহার করতেছে। এবং তার পিছে কি এই যে দেখো ছাগল, এই ছাগলগুলাকে নিয়ে তারা যাযাবরের মতো এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতেছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আদিম সমাজ দেখলাম, আমরা তারপরে কি তোমার পশুপালন সমাজ দেখলাম। এখন আমরা দেখব কৃষিভিত্তিক সমাজ। এই সময় দেখো মানুষ কিন্তু নিজেরাই চাষাবাদ করা শুরু করে ফেলে এবং তারা হলো প্রকৃতির উপর থেকে, মানে প্রকৃতির উপর যে তারা 100% নির্ভর করত, সেই নির্ভরশীলতা তারা সময়ের সাথে সাথে কমে যায়। যাযাবর পশুপালকেরা, এই যে দেখো যাযাবর পশুপালক যাদের কথা বলতেছিলাম, এই যে যাযাবর পশুপালকেরা পূর্বে তৃণভূমিতে অবস্থান করা থেকে কৃষি পদ্ধতি আবিষ্কার করে। এটাতে একটু আগে টাচ দিছিলাম, প্রায় 6000 বছর পূর্বে। কত বছর পূর্বে? এই সংখ্যাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 6000 বছর পূর্বে লাঙ্গলের আবিষ্কার হওয়ার সাথে সাথে কৃষিভিত্তিক সমাজেরও শুরু হয়। তাহলে প্রশ্ন হতে পারে যে কোনটা আবিষ্কারের সাথে, বা কোন বস্তু বা কোন অস্ত্র, কোন হাতিয়ার আবিষ্কারের সাথে সাথে কৃষিভিত্তিক সমাজের সূচনা হয়? সেটা কোনটা? লাঙল। তার কারণ কি? লাঙল দিয়ে মাটি খুবাইতো, এক এক অঞ্চলে এক এক ভাষা বলে, মানে মাটি তোমার এই যে সমান মাটিকে নিচের মাটি উপরের দিকে নিয়ে আনতো, তারপর সেইখানে বীজ দিত, পানি দিত, আলো হতো, বাতাস পেত, তারপরে কি উদ্ভিদের জন্ম হতো, ফসলের জন্ম হতো। প্রারম্ভিকভাবে, মানে প্রথম দিকে প্রারম্ভিকভাবে মানব জীবন প্রকৃতির উপর কি নির্ভরশীল ছিল এবং প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হতো। সংঘাতের ফলে কৃষিভিত্তিক সমাজে ভূমির গুরুত্ব বেড়ে যায় এবং দাস প্রথা ভূমিদাসের সূচনা হয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝাটাও গুরুত্বপূর্ণ। তার কারণ কি? দেখো আগে বিষয়টা এরকম ছিল যে মানুষের কোনো জমি জমাই ছিল না, মানুষের কোনো প্রপার্টি ছিল না। কোন সময়? আদিম সমাজে। তারপরে কি দেখা গেল? পশুপালন সমাজে তারা এইসব পশুপালন চাষ করতো, এই পশু পাখি নিয়ে অনেক দূরে তারা চলে যেত, বছর ঘুরে তারা আবার আসতো। কিন্তু যখন কৃষিভিত্তিক সমাজ হয়, সেখানে তোমার কি করতে হবে? যে একটা জমিতেই তো চাষাবাদ করতে হবে বা কয়েকটা জমিতে চাষাবাদ করতে হবে। তাহলে যার জমি বেশি সে বেশি ফসল চাষ করতে পারবে, যে বেশি ফসল চাষ করতে পারবে সে বেশি ফসল পাবে, সে বেশি খাদ্য পাবে, সে বেশি ধনী হবে, সে বেশি কি সফল হবে। এর জন্য তখন যেই টেন্ডেন্সিটা দেখা গেল, তখন হলো গিয়ে যারা সমাজের একটু উচ্চবিত্ত ছিল, বা যাদের হলো গিয়ে এই যে আগে ছিল যে বল প্রয়োগের কথা বললো না, যাদের মনে করো যে পেশি শক্তি বেশি ছিল, বা তাদের মনে করো যাদের হলো গিয়ে মগজে বুদ্ধি বেশি ছিল, তারা এই চেষ্টাটা সবসময় করতো যেন তাদের জমির পরিমাণ বা তাদের ল্যান্ডের পরিমাণ বেশি হয়, যেটাকে হলো গিয়ে বলা হতো যে ল্যান্ড অনারশিপ। সেটাকে কি বলা হতো? ল্যান্ড অনারশিপ। বুঝছো বিষয়টা? এটা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভূমিদাসে রূপদান করে এবং এই সময় প্রথম যে শ্রেণী প্রথায়, যে বললাম না যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই যেই সমাজের মানুষকে বিভিন্ন স্তরে ভাগ করা, এটা সূচনা হয়েছিল এখান থেকে। তাহলে এই সময় সমাজকে দুই ভাগে ভাগ করত। এক হলো তোমার কি, এক হলো তোমার মালিক, আর এক হলো গিয়ে দাস, মানে যাদের
যাদের হলো গিয়ে এই ধরনের প্রপার্টি আছে, ধন সম্পদ আছে, তারা মালিক পক্ষ বা তারা হলো গিয়ে মনিব। আর যাদের এরকম জমি জমা নাই বা নাই বললেই চল অল্প পরিমাণে আছে, তারা দাস। তারপরে বেলস অ্যান্ড ওয়ারের ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজি গ্রন্থে কৃষি ক্ষেত্রকে গ্রাম প্রধান এবং ধান প্রধান অঞ্চলে ভাগ করে বর্ণনা করেন। কার বই, কোন বইয়ে কথা বলা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কৃষি ক্ষেত্রকে দুই ভাগে ভাগ করছে। কয়টা ভাগে ভাগ করছে? দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো গ্রাম প্রধান, আর একটা হলো ধান প্রধান। এটা হলো গ্রাম প্রধান অঞ্চলে ইউরোপে আমেরিকাতে মূলত গম, বার্লি, রাই, মানে যে অঞ্চলগুলোতে বেশিরভাগ গম বা বার্লি বা রাই উৎপাদন করা হতো সেই অঞ্চলগুলোকে বলা হতো তোমার গ্রাম প্রধান অঞ্চল। আর যে অঞ্চলে স্বাভাবিকভাবে ধান উৎপাদন বেশি হতো সেই অঞ্চলগুলোকে বলতো ধান প্রধান অঞ্চল। এবং এই অঞ্চলগুলো কোনগুলা? এটা মূলত এশিয়ার অঞ্চল। এশিয়ার কোন কোন জায়গায়? যে দেখো, জাপান, দক্ষিণ চীন, দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া এবং স্বাভাবিকভাবে ভারত বা বর্তমানে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের যে অঞ্চলটা, ওই অঞ্চলগুলো এবং এশিয়া, মূলত এশিয়া ছিল ধান প্রধান এবং ইউরোপ আমেরিকা ছিল গ্রাম প্রধান অঞ্চল। তাহলে কোনটা কোন অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত সেটা কিন্তু জানা লাগবে আমাদের। তারপরে যে বর্তমান সময়ের আমরা যে শিল্প সমাজ বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে বসবাস করি, ইন্ডাস্ট্রিয়াল একটা আমরা সমাজে অবস্থান করি, এটাই হলো সেই শিল্প সমাজ। এবং শিল্প সমাজের সূচনাটা হয়েছিল স্টিম ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। যেই স্টিম ইঞ্জিন বিভিন্ন কল কারখানা, এমনকি ট্রেনেও দেখা যেত। আচ্ছা, শিল্প যুগে মানুষ শিল্প কারখানা গড়ে তোলে, শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটে। কৃষিক্ষেত্রে যন্ত্রের ও বিদ্যুতের ব্যবহার শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি করে। মানে যখন এইসব শিল্প কারখানায় বিদ্যুৎ আসা শুরু করে এবং বিদ্যুৎকে ব্যবহার করা শুরু করে, তখন দেখা যায় যে কি তাদের প্রোডাকশন অনেক গুণে বেড়ে গেছে। আচ্ছা, তারপরে পুঁজিবাদী, সমাজতান্ত্রিক ও সাম্যবাদী যুগে শিল্প যুগকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে? তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এই যে পুঁজিবাদী, সমাজতান্ত্রিক ও সাম্যবাদী। আমরা মূলত বর্তমান সময়ে পুঁজিবাদটাই সব থেকে বেশি দেখি। সমাজতান্ত্রিকের কনসেপ্টটা এখনো কিছু কিছু জায়গায় আছে, সাম্যবাদীর কনসেপ্টটা এখন ওইভাবে নাই। তবে পুঁজিবাদী যুগে দুটি শ্রেণী দেখা যায়। একটা হলো বুর্জোয়া বা পুঁজিপতি, স্পেলিংটা একটু ডিফারেন্ট, BOUR, মানে BRGEO এভাবে যদি ভেঙে ভেঙে পড়ো তাহলে কিন্তু তেমন একটা টাফ না। BRGEOISI, বুর্জোয়া। এইটার আবার হলো আরেকটা উচ্চারণ আছে যে বুর্জোয়াজি। আর আরেকটা হলো গিয়ে শ্রমিক বা প্রোলেটারিয়েট। মানে সমাজকে এখন দুই ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা হলো মালিক পক্ষ, যাকে বলে বুর্জোয়া, মানে যাদের কাছে সব ক্ষমতা আছে। আর আরেক গ্রুপ যাদের কাছে ক্ষমতা নাই, তাদেরকে বলে প্রোলেটারিয়েট। এবং বা তাদের আরেকটা নাম আছে, তারা কি? তারা সর্বহারা। এই সর্বহারাই কিন্তু শ্রমিক শ্রেণী। এদের একটা নাম হলো সর্বহারা। আচ্ছা, সমাজতান্ত্রিক যুগে ব্যক্তিগত মালিকানা থেকে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং মানুষের শোষণ কমে। তাহলে পুঁজিবাদী যে যুগটা বা পুঁজিবাদী যে সমাজ আমরা জানি, সেখানে মালিক পক্ষ শ্রমিককে কি করে? খুব শোষণের উপর রাখে। মানে তাদের সবসময় টেন্ডেন্সি থাকে, মালিকদের সবসময় টেন্ডেন্সি থাকে যে তাদেরকে যত কম বেতন দেওয়া যায় এবং এই বেতন দিয়ে তাদের থেকে সব থেকে বেশি লাভ করার টেন্ডেন্সিটা এই পুঁজিবাদী সমাজে, ক্যাপিটালিস্টিক সমাজে বা ধনতান্ত্রিক সমাজে থাকে। অন্যদিকে সমাজতান্ত্রিক সমাজ কিন্তু পুঁজিবাদী সমাজের একদম বিপরীত। এইখানে হলো গিয়ে শ্রমিককে শোষণ করার কনসেপ্ট নাই, শ্রমিকদের হলো গিয়ে চাপ দিয়ে কাজ করানোর এরকম কনসেপ্ট নাই। এবং তোমার পুঁজিবাদী সমাজে আমরা কি দেখি যে যতটুকু কাজ করছে ততটুকু বেতন পাবে। কিন্তু সমাজতান্ত্রিক যেই সমাজ বা সমাজতান্ত্রিক যে আইডিয়া বা আইডিওলজি, এখানে বলা হয় যে তুমি কতটুকু কাজ করছো সেই হিসাবে না, তোমার কতটুকু দরকার বা তোমার কতটুকু চাহিদা সেই হিসাবে তোমার বেতন বা তোমার ভাতা বা তোমার এটাকে আমরা কি বলি যে মজুরি, এটা ওই হিসাবে দেওয়া হয় সমাজতান্ত্রিক যুগে। এবং এই সময় কি হয়? স্বাভাবিকভাবে মানুষের শোষণ কমে যায় এবং সমাজতান্ত্রিক মানুষ কাজের যোগ্যতা ও সাধ্য অনুযায়ী কাজ করে পারিশ্রমিক পেত।
আচ্ছা, তারপরে দেখো তাইলে এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দেখছি লোকের সমাজতাত্ত্বিক মতবাদ। এতক্ষণ আমরা কি দেখছি? সমাজ যে পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে, এটা সোশিওলজিক্যাল লেন্স বা সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখছি। এখন আমরা কিসের দৃষ্টিকোণ থেকে দেখব? এখন আমরা দেখব প্রত্নতাত্ত্বিক মতবাদে, মানে আর্কিওলজিক্যাল লেন্স থেকে আমরা দেখব। আচ্ছা, এই হিসাবে সমাজকে ভাগ করা হয়েছে হাতিয়ারের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? হাতিয়ার, বা যেটা থেকে মানুষ তোমার একসময় পশু শিকার করত এবং পরবর্তীতে যেটা হলো গিয়ে মানুষ কি তোমার জমি কর্ষণের জন্য ব্যবহার করত। কথা তাহলে প্রথমে যেই যুগটা আমরা দেখব সেটা হলো প্রাচীন প্রস্তর যুগ। আর প্রস্তর মানে কি? প্রস্তর মানে পাথর। প্রস্তর মানে পাথর। প্রাচীন প্রস্তর যুগে পাথরের হাতিয়ার ব্যবহারের সময়কে বোঝায়, এই যে যেটা বললাম। তারপরে প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষ ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ার ব্যবহার করত। তার কারণ কি? তখন এই যে পাথর যে শার্প করবে বা পাথর যে হলো গিয়ে তোমার সোঁচা করবে, এই ধরনের প্রযুক্তি কিন্তু তখন ছিল না। প্রাচীন প্রস্তর যুগ আজ থেকে প্রায় 6 লক্ষ বছর পূর্বে আরম্ভ হয়েছিল এবং 10,000 বছর পূর্বে তা কি শেষ হয়েছে। আচ্ছা, এবং হলো গিয়ে দেখো এই জায়গায় লেখা আছে 6 লক্ষ, আবার এই জায়গায় লেখা আছে 25 লক্ষ। তার কারণ হলো এইটার কিন্তু ওইরকম কোনো সলিড এভিডেন্স নাই যে কোন সময় শুরু হয়েছে। এই প্রত্নতত্ত্ববিদ বলে এই সময়, আরেক প্রত্নতত্ত্ববিদ বলে আরেক সময়, আরেকজন আবার আরেক সময় বলে। এর জন্য এইখানে সালটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বা মনে রাখতে পারো সৃজনশীলের সময় লিখলে ভালো। তবে এইখানে যেহেতু মতবিরোধ আছে, এর জন্য এইটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কম। তবে যেটা নিয়ে আসবে মোটামুটি শিওর সেটা হলো শেষ হয়েছে কবে, মানে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়েছে কত সালে। আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: নিম্ন, মধ্য, উচ্চ। নিম্ন, মধ্য, উচ্চ। আচ্ছা, তারপরে তাহলে প্রাচীন প্রস্তর যুগ, তারপরে কি নব্য বা নতুন সময়ের যে প্রস্তর যুগ সেটা, মানে ওই যুগের পরবর্তীতে যে যুগটা আসছে। নব্য প্রস্তর যুগের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 7,000 অব্দে। খ্রিস্টপূর্ব 7,000 অব্দে মানে যীশু খ্রিস্ট জন্মের 7,000 বছর আগে। প্রথমে ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং শেষে 2,500 খ্রিস্টপূর্বে ব্রিটেনে এ যুগের সূচনা হয়েছিল। তাহলে প্রশ্ন কিন্তু আসতেই পারে যে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছিল কোন অঞ্চলে? ভূমধ্যসাগরীয় অঞ্চলে, মানে যেটাকে যে অঞ্চলগুলা বর্তমানে ভূমধ্যসাগরের আশেপাশের যে দেশগুলা বা যেই দেশগুলাতে ইংরেজিতে বলা হয় মেডিটেরিয়ান কান্ট্রিজ, মানে মেডিটেরিয়ান সি এর পাশে, ওই মেডিটেরিয়ান কান্ট্রিজে কিন্তু নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছিল। আর সেই তোমার যুগটা শেষ হয়েছে কোন জায়গায়? যে ব্রিটেনে। যে কোন জায়গায়? ব্রিটেনে। নব্যপ্রস্তর যুগে মানুষ অনেক উন্নতি সাধন করেছিল কোন কোন ক্ষেত্রে? অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং অন্যান্য আবিষ্কারের দিক থেকে। তার কারণ হলো এই নব্যপ্রস্তর যুগেই এই আইডিয়া বা এই টার্মিনোলজি গুলা মানুষ ব্যবহার করা শুরু করে। এই খাতে মানুষজন নিজেদের মেধা, মনন এবং শ্রম ব্যয় করা শুরু করে। তার আগে মানুষজনের চিন্তা ভাবনা এইটুকুই ছিল যে আমরা খাবো কি এবং আমরা পরের দিন পর্যন্ত কিভাবে বেঁচে থাকবো। আচ্ছা, এই যুগে মানুষের খাদ্য উৎপাদন অর্থনীতি প্রবর্তন করে। তখন দেখো মানুষজন খাদ্য উৎপাদন করতে থাকে এবং একসময় দেখা যায় মানুষ মানে এত বেশি খাদ্য উৎপাদন করতেছে যে এই খাদ্য তার দরকার নাই, সে আবার স্টোরও করতে পারতেছে না। আবার দেখতেছে যে আমি এই খাদ্যটা উৎপাদন করতেছি ঠিক আছে, আমি ধান উৎপাদন করতেছি ঠিক আছে, কিন্তু আমার তো গম লাগবে। তখন মানুষ কি করলো? তখন বিনিময় প্রথা শুরু হলো। কোন প্রথা শুরু? বিনিময় প্রথা শুরু হলো। তখন মানুষ কি করলো? বললো যে ভাই আমার তো গম লাগবে, তোমার ধান লাগবে, তাইলে আমার এই 2 কেজি ধান নাও আর তোমার 2 কেজি গম নাও। এই যে প্রথাটা, এটাকেই বলে বিনিময় প্রথা। আচ্ছা, ভূমি চাষ ও গবাদি পশু পালনে অনেক উন্নতি দেখা গেল। তখন মানুষ ভূমি কর্ষণ শিখে গেল। তখন মানুষ একই সাথে সাথে কি শিখে গেল? এই যে বন্য প্রাণীকে লালন পালন করা শিখে গেল। যেরকম উদাহরণ হিসাবে যদি দেখি, এই যে বিড়াল যে আছে আমাদের, যেই আমরা ঘরে ঘরে পালি, ডোমেস্টিক ক্যাট যেগুলো আছে, সেগুলো কি ছিল? আগে ছিল বন্য প্রাণী। যখন মানুষ এই যে কৃষি পণ্য মানে তোমার চাষ করা শুরু করলো, তখন হলো এই সব জমিতে অনেক বেশি ইঁদুর দেখা দিল এবং এই ইঁদুরের গন্ধ শুকে শুকে বিড়াল বন অঞ্চল থেকে মানুষের কাছে চলে আসলো, এইসব কৃষি জমিতে চলে আসলো। এবং এই কৃষি জমিগুলো সাধারণত দেখা যেত
যে এইটা মনে করো বন, এইখানে মানুষজন বসবাস করে, এই মাঝামাঝি অঞ্চলটা ছিল কৃষিভূমি, এই মাঝামাঝি অঞ্চলটা ছিল কৃষিভূমি। এবং বনের বিড়াল যখন এখানে এসে ইঁদুর শিকার করলো, তখন এই জায়গার মানুষ এই জমিতে যে দেখলো যে এই বিড়াল তো আমার জমির জন্য ক্ষতিকর ইঁদুর কি মেরে ফেলতেছে, তাই না? তখন মানুষজন দেখলো এই বিড়াল তাহলে আমার জন্য ভালো, তখন মানুষজন কি বিড়াল পালা শুরু করলো। এবং মনে করো যে এই এক এক ভাবে এক এক মানুষের এক এক ইন্টারেস্ট থেকে এই ধরনের বন্যপ্রাণী মানুষ পালন করা শুরু করলো। কৃষি উন্নতির ফলে সমাজে হস্তশিল্প ও ব্যবসা বাণিজ্যর কাজে যোগ দেওয়া শুরু করলো। মানে মানুষ যখন দেখলো যে আমার খাবারের চিন্তা তো গেছে, আমার খাবারের চিন্তা গেছে, তখন আস্তে আস্তে মানুষ অন্য কিছুর, অন্য জিনিসপত্রের চিন্তা করা শুরু করলো। তখন মানুষ হলো গিয়ে জামা কাপড় বানানো শুরু করলো, নকশা করে, আবার মনে করে যে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো, তাই না? এজন্য ভি গর্ডন চাইল্ড এ যুগকে নবপলীয় বিপ্লব হিসাবে আখ্যা দিয়েছেন। কে দিয়েছেন, কবে দিয়ে, কোন যুগকে দিয়েছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে এই অংশটা, এটা কিন্তু এমসিকিউ এর জন্য বা 1 মার্কের জন্য অনেক সময় কি খতে ব্যাখ্যামূলক যে প্রশ্ন থাকে সেইগুলাতেও কিন্তু এই লাইনটা চলে আসে যে ভি গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে কেন নবপলীয় বিপ্লব হিসাবে নাম দিয়েছেন। তার কারণ হলো এই সময়ে অনেক জিনিসের উদ্ভাবন বা এই সময়ে অনেক জিনিসের ব্যবহার খুবই ব্যাপকভাবে দেখা গিয়েছিল। আচ্ছা, তারপর আসতেছে ব্রোঞ্জ যুগ। তাহলে কোন সময় থেকে কোন সময় আমাদের জানতে হবে? খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000 অব্দে কোন সময় এই যে সেই এশিয়ার যে দেশগুলা মিশর, ভারত, মেসোপটেমিয়া, চীন, যদিও মিশর হলো, মিশরের একটু অঞ্চল বা অংশ হলো এশিয়ার মধ্যে, আবার এশিয়া থেকে আফ্রিকার যে বর্ডার ঠিক সেই জায়গায় মিশর অবস্থান করতেছে। এরকম জায়গায় প্রথম ব্রোঞ্জ যুগের সূচনা হয় এবং মানুষ কি হাতিয়ার হিসাবে ব্রোঞ্জকে ইউজ করা শুরু করে। যে বলছি না যে এই যুগগুলা ভাগ করা হয়েছে অস্ত্রের উপর ভিত্তি করে, যে অস্ত্র কি দিয়ে বানানো হচ্ছে। এই সময় অস্ত্র কি ব্রোঞ্জ দিয়ে বানানো হতো এবং নানান ধরনের হাতিয়ার বানানো হতো ব্রোঞ্জ দিয়ে। ব্রোঞ্জ হাতিয়ারের মধ্যে কি ছিল? বর্ম ছিল, শিরস্থান ছিল, উরস্থান ছিল, তলোয়ার ছিল, বর্ষা ছিল, যেটাকে আমরা মূলত স্পিয়ার নামে চিনি। এই যে মাছটা শিকার করে এরকম পানির উপর থেকে এরকম করে মারে না, এই হলো গিয়ে বর্ষা। আর বর্ম মানে যেটা হলো গিয়ে শিল্ড। আচ্ছা, ব্রোঞ্জ যুগের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক রূপ ধারণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, প্রশ্ন আসতেই পারে যে কোন যুগে ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক রূপ ধারণ করে। তার আগে কি ছিল? একটা নির্দিষ্ট অঞ্চল বা অল্প জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো, কিন্তু যখন দেখলো যে ট্রান্সপোর্টেশন সিস্টেম আরো বেটার হয়েছে, তখন মানুষজন দূরে দূরে যে ব্যবসা বাণিজ্য শুরু করলো। মনে করো যে এই যে ইউরোপের লোকজন এশিয়ার দিকে চলে গেল মশলার জন্য, তাই না? চায়নাতে চলে গেল চায়ের জন্য। এই ব্যবসা বাণিজ্যর যে যুগ, এটা কিন্তু আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের যুগ ব্রোঞ্জ যুগে শুরু হয়েছে। আচ্ছা, সমুদ্র যাতায়াতের নিয়ম কানুন চালু হয়। তাহলে এত মানুষজন যখন সমুদ্রে চলাচল করতেছে, তখন তোমার একটা নিয়ম কানুন মেনটেন করতেই হবে, তাই না? যে এই রুট থেকে এই রুটে যাবা, এই রুট থেকে এই রুটে আসা যাবে না, রাত্রে চালানো যাবে না, বা এইটা করা যাবে না, সেটা করা যাবে না, বা আমার অঞ্চল থেকে যাওয়ার জন্য আমার সরকারকে রাজস্ব বা ট্যাক্স দিতে হবে। এরকম বিভিন্ন জিনিসের উদ্ভব হয়। ব্রোঞ্জ যুগে বড় স্থায়ী মানব সমাজ শুরু হয়। এটাও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে এই সময়ে অনেক মানুষজন একত্রিত হয়ে বসবাস করার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু এই ব্রোঞ্জ যুগ থেকে শুরু হয়। লিখন পদ্ধতি ও চাকাওয়ালা গাড়িও উদ্ভাবন শুরু হয়। এই যে যেহেতু চাকাওয়ালা গাড়ির আবিষ্কার শুরু হয়, এই চাকাওয়ালা গাড়ি দিয়ে মানুষ দূর দূরান্তে চলে যেত। তারপর লিখন পদ্ধতি যেহেতু শুরু হয়, তাই সেই সময় থেকে কি এই যে সন্ধি বা কনস্টিটিউশন বা হলো গিয়ে নিয়ম কানুন, এই লেখা শুরু হয়েছে এই জায়গা থেকেই কিন্তু শুরু হয়েছে। তাহলে দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। খ্রিস্টপূর্ব 3000 অব্দে মেসোপটামিয়া ও সিরিয়ায় যাত্রীবাহী, পণ্যবাহী ও যুদ্ধরত প্রভৃতি চাকাওয়ালা গাড়ির প্রচলন ছিল। এই যে আমরা বলি না যে আমরা কিন্তু এই কারণেই বলি যে আগুনের পরে সভ্যতার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার কোনটি? সেটা হইল এই চাকা। আচ্ছা, তারপরে হলো কি লৌহ যুগ। এরপর আসতেছে লৌহ যুগ, মানে অস্ত্র হিসাবে লোহাকে ব্যবহার করা শুরু করলো। খ্রিস্টপূর্ব 1500 অব্দে মধ্যপ্রাচ্য ও লৌহের ব্যাপক ব্যবহার শুরু হয় এবং খ্রিস্টপূর্ব 500 অব্দে ব্রিটেনে এই লোহার ব্যবহার শুরু হয়। তাহলে দেখো, সভ্যতা বেশিরভাগ যে শেষ হয়েছে কোন জায়গায়? ব্রিটেনে। আর শুরু হয়েছে কোথায়? এই মেসোপটেমিয়া
এই যে ইজিপ্টে, এই ভারতে। আচ্ছা, লৌহের ব্যবহার, অকর্ষিত ভূমি পরিষ্কার, মানে যে ভূমিগুলা আগে তোমার কি কর্ষণ করা যেত না, যে ভূমিগুলা আগে মাটি খোবলানো যেত না, চাষ করা যেত না, সেইখানে চাষাবাদ করা আরো অনেক সহজ হয়ে গেল। লোহার যন্ত্রপাতি ব্যবহার করে জমির ফলন বহুগুণে বৃদ্ধি করা গেল, এবং লৌহ কৃষিতে এক নবতর বিপ্লবের হিসাবে সূচনা করে। এই মানে লোহার মাধ্যমে সভ্যতা একটা বড় ধরনের কি বিপ্লব ঘটে। লৌহের ব্যবহারে যানবাহন ব্যবস্থার উন্নতি হলো, মানে আগে যানবাহন ব্যবস্থা সব থেকে মোটামুটি উন্নত ছিল আগের ব্রোঞ্জ যুগে, কিন্তু এই যে লৌহ যুগে কি দেখা গেল যে যানবাহনকে আরো বেশি শক্তপোক্ত করা সম্ভব হলো। লৌহের ব্যবহারে কোন কোন জায়গায় ব্যবহার করা হতো? ঘর বাড়ি, আসবাবপত্র, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাস্তাঘাট, পুল নির্মাণ বা ব্রিজ নির্মাণেও এই জিনিসগুলা ব্যবহার দেখা গেল। এবার লৌহ দ্বারা নির্মিত, তখন এই যে আমরা কি দেখলাম ব্রোঞ্জ যুগে লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে, কিন্তু এই যে তোমার লৌহ যুগে প্রেস, মানে যেখানে আর কি তোমার জিনিসপত্র ছাপানো হয়, এই প্রেস ও অক্ষরের আবিষ্কৃত এবং ছাপা শিল্পের অগ্রগতি দেখা যায়। যেহেতু ছাপা শিল্প বা প্রেস আবিষ্কার হয়, সেহেতু কি দেখা গেল তখন থেকে মানুষজন বই মানে বই বানানো এবং বই বিক্রিও শুরু করে। যেহেতু বই অধিক বানানো হতো, বই আগের থেকে অনেক অনেক বেশি বিক্রি হতো, তার মানে কি বই অনেক 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 মানুষ পড়তো, এবং এর জন্য এই লৌহ যুগ থেকে সূচনা হয়েছে অনেক অনেক তোমার শিক্ষিত বা জ্ঞানী মানুষ এর। মানে যখন থেকে মানুষ ছাপা শিল্প সৃষ্টি হলো, দেখো এটা কিন্তু খুবই মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, যে ব্রোঞ্জ যুগে অক্ষর আবিষ্কার হলো, বা সরি ব্রোঞ্জ যুগে এই ধরনের সন্ধি বা এই ধরনের কনস্টিটিউশনের মানুষ ব্যবহার করা শুরু করলো। ছাপা শিল্পে এই লৌহ যুগে ছাপা শিল্প আসলো, এবং তার মাধ্যমে কি হলো অনেক বেশি বই, অনেক বেশি পুস্তক তারা ছাপা শুরু করলো। যেহেতু অনেক বেশি ছাপা শুরু করছে, তাহলে মানুষজনও সেই জিনিসগুলো কিনতেছে। যেহেতু মানুষজন এসব বইপত্র কিনতেছে, এইসব বইপত্র পড়ে মানুষজন আরো কি হচ্ছে, শিক্ষিত হচ্ছে, আরো জ্ঞানী হচ্ছে, তাই না? এটা কিন্তু একটার উপর ডিপেন্ডেন্ট, রিলেটেড। এই সময় মানুষের মধ্যে অধিকতর যুক্তি নির্ভর ও বৈজ্ঞানিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে। তার কারণ কি? এই যে সব বইপত্র মানুষ পড়তেছে, নিজেদেরকে তারা জ্ঞানী করে তুলতেছে। লৌহ যুগে আধুনিক সভ্যতার ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এটাও কিন্তু একটা খুবই গুরুত্ব এমসিকিউ, যে কোন যুগে আধুনিক সভ্যতার ভিত্তি বা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়, এটা হলো এই লৌহ যুগে। তারপর আসতেছে দেখো, এই যে এই যুগ সেই যুগ, অনেক যুগ আমরা গেলাম, তাই না? কিন্তু প্রত্যেকটা যুগের একটা জিনিস ছিল, সেটা হলো প্রত্যেকটা যুগের একটা সংস্কৃতি ছিল। এই সংস্কৃতিটাই একটা ঝামেলা। তার কারণ হলো সংস্কৃতি এমন এক জিনিস যেটা আমরা সবই বুঝি, মানে আমরা বুঝি যে কোনটা সংস্কৃতি কোনটা সংস্কৃতি না, কিন্তু আমরা সংস্কৃতিকে ডিফাইন করা, তো সংস্কৃতির সংজ্ঞা দেওয়া, এইটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। চলো আমরা দেখি যে সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো কালচার। তোমরা যখন হলো কি কোনো এরকম সৃজনশীল প্রশ্ন লিখবা, সবসময় চেষ্টা করবা যে বাংলাতেই তো অবশ্যই লিখবা, সেটার ইংরেজি প্রতিশব্দটা পাশে লেখা। তাহলে যে তোমার খাতাটা দেখবে সে মনে করবে যে এই ছেলে তো আসলেই পড়াশোনা করে, নাহলে এগুলো তো ইংরেজি ওইভাবে জানার কথা না। আবার আরেকটা যেটা, যে তোমাদের যেসব শিক্ষক তারা দেখা যায় মানে যারা খাতা কাটে, দিনে তাদের শখানেক খাতা তো কাটাই লাগে, তারা জাস্ট পৃষ্ঠা উল্টায়, দেখে, নাম্বার দিয়ে চলে যায়। কিন্তু যখন দেখবে যে একজনের খাতাটা একটু ভিন্ন, সে বাংলার পাশাপাশি ইংরেজিও লিখছে, সে মনে করো উক্তি লিখছে, সে আবার মনে করো কিছু কিছু জায়গায় কালার পেন নীল কালি দিয়েও হলো কি কিছু লিখছে, একটু বুলেট পয়েন্টে লিখছে, সব মানে এক নাগারে লিখে যায় নাই, তখন কিন্তু তোমার খাতার উপরে তার একটা সুনজর পড়তে বাধ্য। বাংলায় একে কৃষ্টি বলা হয়। তাহলে সংস্কৃতি ইংরেজি প্রতিশব্দ কালচার থেকে আসছে, এবং কালচারকে যদি তুমি ডিরেক্ট বাংলায় করো তাহলে সেটা হবে নাকি কৃষ্টি। বাংলায় একে কৃষ্টি বলা হয়ে থাকে। কৃষ্টি শব্দের অর্থ কি? কর্ষণ করা বা চাষ করা। আবার ইংরেজিতেও চাষের ইংরেজি কিন্তু কালচার, তাই না? আচ্ছা, ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম ফ্রান্সিস বেকন, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ফ্রান্সিস বেকন। আমরা সমাজবিজ্ঞানে যাদের কথাই পড়ি তাদেরকে আমাদের সমাজবিজ্ঞানী মনে হয়, তাই না? কিন্তু সবসময় না, সেরকম হবে না। ফ্রান্সিস বেকন তিনি ছিলেন একজন ইংরেজি সাহিত্যিক, এবং 19 শতকে তিনি প্রথম কালচার শব্দটি ব্যবহার করেন। নৃবিজ্ঞানী ডিউ তার ডেমোক্রেসি এন্ড এডুকেশন গ্রন্থে, কোন গ্রন্থে বলেন? কে
ডেমোক্রেসি এন্ড এডুকেশন কে বলেন? ডিউ কে ছিলেন? সমাজবিজ্ঞানী না, তিনি ছিলেন নৃবিজ্ঞানী। নৃবিজ্ঞানীর ইংরেজি কি? সেটার ইংরেজি হলো অ্যানথ্রোপোলজিস্ট। ডিউ তার ডেমোক্রেসি এন্ড এডুকেশন গ্রন্থে বলেন সংস্কৃতি বলতে বোঝায় একটা কিছু যার অনুশীলন করা হয়েছে যা পরিপূর্ণ লাভ করেছে। এটা একজন নৃবিজ্ঞানীর দেওয়া সংস্কৃতির সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা আমরা দেখি যে সংস্কৃতি বা কৃষ্টি হলো সেই জটিল সামগ্রিকতা যাতে অন্তর্গত আছে কি, তাহলে সংস্কৃতির মধ্যে কি কি আছে বা সংস্কৃতির মধ্যে কি কি অন্তর্ভুক্ত? এখানে আছে জ্ঞান, আছে বিশ্বাস, আছে নৈতিকতা, শিল্প, আইন, রাজনীতি, আচার ও সমাজের একজন সদস্য হিসাবে মানুষের দ্বারা অর্জিত অন্য যে কোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস, এগুলা হলো কি? এগুলো সংস্কৃতি। তাহলে দেখো সংস্কৃতিকে একজন একভাবে ডিফাইন করছে, আরেকজন আরেকভাবে ডিফাইন করছে। এর জন্য সংস্কৃতির সংজ্ঞাটা খুবই ঝামেলাযুক্ত। আবার সংস্কৃতির আরেকটা সুন্দর সংজ্ঞা আছে, যেটা হলো আমরা যা তাই আমাদের সংস্কৃতি। মানে আমরা তো একটা সমাজে বসবাস করতেছি এবং আমরা যা করতেছি সেটার উপর ভিত্তি করেই তো এটাকে সংস্কৃতি বলতেছে। তাহলে আমরা যা করি বা আমরা যা চিন্তা ভাবনা করি সেটাই কি আমাদের সংস্কৃতি। আর অনেক সংস্কৃতি বা অনেক বছরের সংস্কৃতি একত্রিত হলে সেটাকে বলে সভ্যতা। আমরা আবার দেখি তাহলে সভ্যতার ইংরেজি কি? সভ্যতার ইংরেজি হলো সিভিলাইজেশন। ইংরেজি আমাদের জানতে হবে। এবং সিভিলাইজেশন কোন শব্দ থেকে আসছে? সিভিলাইজেশন আসছে সিভিল ইসলামের শব্দ থেকে। এবং এটা কোন শব্দ? এটা হলো ল্যাটিন শব্দ। এটা কোন শব্দ? এটা হলো ল্যাটিন শব্দ, আচ্ছা, থেকে এসেছে, যার অর্থ হলো নাগরিক। তাহলে সিভিলাইজেশন কোন শব্দ থেকে আসছে? সিভিলিস শব্দ থেকে আসছে। এটা কোন শব্দ? ল্যাটিন শব্দ। তার হলো কি যে তাহলে সিভিলিস শব্দের অর্থ কি? অর্থ হলো নাগরিক। সুতরাং সিভিলাইজেশন শব্দটি হলো সুসভ্য নাগরিক সমাজ যেখানে নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। কিসের উদ্ভব ঘটে? নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। এখন এই নগর রাষ্ট্র কিন্তু একটা খুব ইউনিক কনসেপ্ট, যেটা আসলে বর্তমান সময়ে দেখা যায় না, কিন্তু এক সময় ছিল। তাহলে আমরা তো বাংলাদেশকে কি বলি? একটা রাষ্ট্র বলি, তাই না? তাহলে রাষ্ট্র আর নগর রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? তাহলে দেখো নগর রাষ্ট্রের কনসেপ্ট এটা হলো যে একটা শহর বা একটা নগর কে কেন্দ্র করে যখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন সেটাকে বলে নগর রাষ্ট্র। এটার উত্তর কি হইতে পারে? এটার একটা উদাহরণ কি হইতে পারে? এটা একটা উদাহরণ হইতে পারে যে রোম, তাই না? ইটালির যে রোম। এখন কিন্তু রোম কোনো আলাদা রাষ্ট্র না, রোম ইটালির একটা অংশ, এবং আমি যদি ভুল না করে থাকি ইটালির রাজধানী। আর বর্তমান সময়ে এরকম কোন শহরকে কেন্দ্র করে বা কোন একটা শহর কিন্তু রাষ্ট্র হিসাবে নাই, যদি ভ্যাটিকান সিটির কথা বাদ দেয় আর কি। ভ্যাটিকান সিটি এরকম ছোট একটা দুইটা দেশ বাদে বাকিগুলো কিন্তু এরকম কয়েকটা বড় বড় নগরকে কেন্দ্র করে এখন রাষ্ট্র গঠিত হয়। দার্শনিক ভলতেয়ার সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। তাহলে ভলতেয়ার সর্বপ্রথম ব্যবহার করেন এই শব্দটা, এবং ম্যাকাইভার তার মডার্ন স্টেট গ্রন্থে বলেন। কোন গ্রন্থ, কোন বই? দ্য মডার্ন স্টেট গ্রন্থে বলেন আমাদের সংস্কৃতি হলো আমরা যা তাই, এবং আমরা যা ব্যবহার করি তাই হলো আমাদের সভ্যতা। তাইলে দেখো আমরা বললাম না যে আমরা যা করি সেটা আমাদের সংস্কৃতি। তাহলে এই সংজ্ঞাটা কে দিয়েছেন? এটা দিয়েছেন ম্যাকাইভার। তাইলে আমাদের সংস্কৃতি হলো আমরা যা তাই। এটার ইংরেজি যদি বলি যে কালচার ইজ হোয়াট উই আর, তাই না? মানে আমরা যা তাই আমাদের কালচার। আর আমরা যা ব্যবহার করি, মানে আমরা যা ইউজ করি সেটা আমাদের সভ্যতা। আমরা যা ব্যবহার করি সেটা আমাদের সভ্যতা। তাহলে আমরা যা সেটা কালচার, আমরা যেটা ব্যবহার করি সেটা সভ্যতা। আচ্ছা, সভ্যতা হলো সংস্কৃতির অধিকতর জটিল এবং অগ্রগতির ফল যা বংশ পরম্পরায় লাভ করা যায়। তাহলে সভ্যতা এমন একটা জিনিস যেটা কিন্তু একদিনে হয় না বা একদিনে আমরা পাই না, বংশ পরম্পরায়, মানে বংশ থেকে বংশ, তারপর আরেক বংশ, তারপর আরেক বংশ, এরকম কয়েকটা বংশ মিলায় যে সংস্কৃতি, সেটাই হয়ে যায় আমাদের সভ্যতা। সংস্কৃতি ও সভ্যতার ধারণার পরে আমরা দেখব সংস্কৃতির ধরন বা সংস্কৃতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। মোটা দাগে আমরা সংস্কৃতিকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বস্তুগত সংস্কৃতি আর একটা অবস্তুগত সংস্কৃতি। এবং এই কনসেপ্টটা কোন বইয়ে দিয়েছেন হলো গিয়ে সোশ্যাল চেঞ্জ নামের বই। এবং কে দিয়েছেন? সেটা দিয়েছেন উইলিয়াম এফ অকবার্ন। তার মতে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি, যেটাকে আমরা ধরতে পারি, দেখতে পারি, ছুঁইতে পারি, তাই না? এগুলাকে আমরা বলতেছি কি সংস্কৃতি? এগুলাকে আমরা বলতেছি ধরা সংস্কৃতি বা বস্তুগত সংস্কৃতি বা টাচেবল সংস্কৃতি। আর যেটাকে আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, যেটাকে কেবলমাত্র আমরা কি ফিল করতে পারি, সেটা অবস্তুগত সংস্কৃতি। তাহলে
বস্তুগত সংস্কৃতির কথা যদি আমরা বলি, তাহলে সহজ উদাহরণ হইতে পারে বই, কারণ বই আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, তাই না? আর অবস্তুগত সংস্কৃতিক উদাহরণ কি হতে পারে? এটা হতে পারে গান। যেরকম ধরো রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত কিন্তু আমাদের সংস্কৃতির অংশ, তাই না? কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতকে আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, জাস্ট শুনতে পারি বা ফিল করতে পারি। অপরদিকে রবীন্দ্রনাথের রচিত মনে করো যে চোখের বালি, আমরা এটা পড়তে পারি, তাহলে দেখতে পারি, তাহলে যদি পড়তে পারি আর দেখতে পারি তাহলে ছুঁইতেও পারি, তাই না? আচ্ছা, তাহলে বুঝলাম সংস্কৃতির ধরন। এখন বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতির পার্থক্যটা কি? সেটা হলো যে বস্তুগত সংস্কৃতির গতি দ্রুত আর অবস্তুগত সংস্কৃতির গতি ধীর। এটা মানে কি? মানে বস্তুগত সংস্কৃতি যেই আগমন এবং প্রস্থান দুইটাই খুবই ধীর গতিতে চলে, আর অবস্তুগত সংস্কৃতি যেরকম আস্তে আসে সেরকম আস্তে যায়। তারপর পরিমাপ, বস্তুগত সংস্কৃতি কি পরিমাপ করা সহজ, তাইলে আমরা এটা সহজে আমরা ক্যালকুলেট করতে পারি বা কাউন্ট করতে পারি। অবস্তুগত সংস্কৃতি আমরা ওইভাবে পারি না। তারপরে উৎকর্ষের ভিত্তি, মানে এটা আমরা কোন জায়গা থেকে আসে, বস্তুগত সংস্কৃতি বস্তুগত, অবস্তুগত সংস্কৃতি কি মানসিক। তারপরে অবদান, বস্তুগত সংস্কৃতি অতি সহজে উপলব্ধি করা যায়, এটাকে আমরা অতি সহজে আত্মস্থ করতে পারি, কিন্তু অবস্তুগত সংস্কৃতি অত সহজে কিন্তু উপলব্ধি করা যায় না। আর ধ্বংসের প্রবণতা, আমরা কি জানি, যেই গাছ যত দ্রুত হলো কি গড়ে, বা যে গাছ যত দ্রুত বড় হয় সেই গাছ তত দ্রুত পতন ঘটে, তাই না? তাইলে বস্তুগত সংস্কৃতি যেহেতু আমরা সহজে পাচ্ছি, সহজে হচ্ছে, এটা ধ্বংসও হবে সহজে বা সহজে ধ্বংসপ্রাপ্ত। অবস্তুগত সংস্কৃতি সে জায়গায় হলো কি ধ্বংসপ্রাপ্ত না, বা ধ্বংসপ্রাপ্ত হইতেও অনেক সময় লাগবে। আচ্ছা, তারপরে তাহলে সংস্কৃতি সভ্যতার আইডিয়া আমরা দেখলাম, সমাজ আমরা বুঝলাম, এবং সমাজে যে বিভিন্ন যুগ বা সময়কাল সেটাও আমরা দেখলাম। এখন আমরা কি দেখব? এখন আমরা এমন একটা কনসেপ্ট সম্পর্কে জানবো যে কনসেপ্টগুলা আমাদের আলাদা করতে একটু সমস্যা হয়। সেটা কি? দল, গোষ্ঠী, সম্প্রদায়। আচ্ছা চলো, তাহলে সামাজিক দল বা গোষ্ঠী সমাজবিজ্ঞানের অন্যতম মৌলিক প্রত্যয় বা মানে মূল আলোচনার বিষয় হলো গোষ্ঠী বা দল। সাধারণভাবে গোষ্ঠী বা দল বলতে দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে বোঝায়। তাহলে গোষ্ঠী বা দল হতে হবে হলে কয়টা মানুষ থাকতে হবে? দুইজন বা দুইয়ের অধিক বোঝায়, যাদের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান হয়। মানে মনে করো আমি আর তুমি মিলে, 3-4 জন মিলে একটা গোষ্ঠী, 5 জন মিলে মনে করো একটা গোষ্ঠী, তাহলে আমাদের মধ্যে ভাবের আদান প্রদান হবে না? আমি কি ফিল করতেছি, আমি কি বলতেছি না বলতেছি, এগুলো তো আমি তোমার সাথে শেয়ার করব। আমার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, আবেগ তোমার সাথে শেয়ার করব। এবং সংবেদনশীলতাও কিন্তু রয়েছে দল বা গোষ্ঠীর মধ্যে। এখন দেখি যে ম্যাকাইভারো পেজ গোষ্ঠী বলতে কি বুঝিয়েছে। ম্যাকাইভারো পেজ গোষ্ঠী বলতে বুঝিয়েছে যে একটি মানুষের সমষ্টি, মানে একাধিক মানুষ থাকবে যাদের পরস্পরের মধ্যে একটি সামাজিক সম্পর্ক বিদ্যমান। তাহলে গোষ্ঠী হতে গেলে জাস্ট আমাদের দুইটা জিনিস লাগবে, যে একাধিক মানুষের সমষ্টি, এইটা একটা বৈশিষ্ট্য, আবার তাদের মধ্যে কি এক ধরনের সামাজিক সম্পর্ক থাকবে। এই হলো গোষ্ঠী হওয়ার মূল দুই বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক। এখন সামাজিক দল বা গোষ্ঠী শ্রেণী বিভাগ, তাহলে সবকিছুকেই তো মোটামুটি শ্রেণী বিভাগ করা যায় বা ভাগ করা যায়, তাই না? তাহলে সমাজবিজ্ঞানী সামনার তার কোন গ্রন্থে, ফোকওয়েজ নামক গ্রন্থে মানব সমাজের গোষ্ঠীর দুটি ভাগে ভাগ করেছেন। তাহলে গোষ্ঠীকে সমাজবিজ্ঞানী সামনার তার কোন বইয়ে, ফোকওয়েজ নামক গ্রন্থে দুই ভাগে ভাগ করছে। একটা কি? একটা হলো অন্তর্গোষ্ঠী আর একটা বহির্গোষ্ঠী। খুবই সিম্পল বিষয়। মনে করো যে তুমি একজন মাঝির ছেলে, তাই না? তাহলে সাধারণত কি দেখা যায়, যারা হলো গিয়ে মাঝি, গ্রাম অঞ্চলে তো সাধারণত মাঝিরা থাকে, তাহলে যারা মাঝি তারা মূলত একটা এলাকায় বা একটা সমাজে বসবাস করে, সেটার নাম কি? মাঝি পাড়া, তাই না? তাহলে মাঝি পাড়ার ভিতরে যেসব লোকজন আছে তাদের তুমি অন্তর্গোষ্ঠী বা ইন্টারনাল গ্রুপ হিসাবে দেখতেছো। মানে মাঝি গোষ্ঠীর ভিতরে যেসব লোকজনরা বসবাস করে তাদেরকে তুমি বেশি আপন হিসাবে দেখতেছো। আবার মনে করো মাঝি গোষ্ঠীর পাশে আছে জেলে গোষ্ঠী, মানে যারা মাছ ধরে। এখন তাদের সাথে এই মাঝি গোষ্ঠীর তোমার সাথে জেলে গোষ্ঠীর সম্পর্ক কি? জেলে গোষ্ঠীর সম্পর্ক হলো গিয়ে তোমার এক্সটার্নাল গ্রুপ বা বহির্গোষ্ঠী, কারণ দুইটা আলাদা গোষ্ঠী। এবং তোমার মেঝে গোষ্ঠীর, সরি মাঝি গোষ্ঠীর সাথে তোমার যেরকম সম্পর্ক, জেলে গোষ্ঠীর সাথে কিন্তু তোমার সম্পর্কটা একটু কম হবে। আবার মনে করো জেলে সম্প্রদায়ে তোমার এক ফ্রেন্ড আছে,
তাহলে জেলে সম্প্রদায়ের সাথে এই জেলে সম্প্রদায়ের সেই জেলে ফ্রেন্ডের জেলের যে ছেলে তোমার যে ফ্রেন্ড তার সাথে সম্পর্ক কি ইন্টারনাল গ্রুপ, আর তোমার সাথে সেই জেলে ফ্রেন্ডের সম্পর্কটা কি এক্সটার্নাল গ্রুপ, তাই না? তাহলে ইন্টারনাল গ্রুপ মনে করো এইটা, যে গ্রুপের ইন্টারনাল গ্রুপ এর ভিতরে তুমি বসবাস করতেছো, তাহলে এটা কি ইন্টারনাল গ্রুপ। আর আরেকটা গোষ্ঠীর ভিতরে আরেকজন ব্যক্তি আছে, তাহলে তার সাথে তোমার সম্পর্ক কি, তোমার সাথে তার সম্পর্ক হলো কি এক্সটার্নাল, তোমার সাথে তার সম্পর্ক কি এক্সটার্নাল, আর এটার কি সম্পর্ক, এটা ইন্টারনাল। বুঝলাম? তাহলে এখানে একটু বিস্তারিত দেওয়া আছে, সেটা তোমরা পড়ে নিও। তারপরে সমাজবিজ্ঞানী কুলি তার সোশ্যাল অর্গানাইজেশন নামক গ্রন্থে গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করছে। তাহলে দেখো, গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করছে এবং তাদের ক্রাইটেরিয়াও ভিন্ন। সামনার ফোকওয়েজে দুই ভাগে ভাগ করছে, অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী। এই যে সমাজবিজ্ঞানী কুলি সোশ্যাল অর্গানাইজেশনে দুই ভাগে ভাগ করছে, প্রাথমিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী। আচ্ছা, তাহলে আমরা দেখি যে প্রাথমিক গোষ্ঠী মাধ্যমিক গোষ্ঠী কি। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা প্রত্যক্ষভাবে নিবিড় সম্পর্কযুক্ত, মানে তাদের ভিতরে সম্পর্কটা কি খুবই অ্যাটাচড হবে, খুবই গভীর সম্পর্ক থাকবে, এবং তাদের সম্পর্ককে বলা হয় আমরা ভাব, বা যেটাকে আমরা বলি উই ফিলিং, মানে তাদের সম্পর্কের ভিতরে একটা আমিত্ব থাকবে, তাহলে তাদের সম্পর্কটা খুব গভীর হবে। এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হতে পারে পরিবার। আর মাধ্যমিক গোষ্ঠী কি, প্রাথমিক গোষ্ঠীর তুলনায় এটা সাইজ বা আকৃতি কি হবে, বৃহৎ হবে, এবং এটার কি আনুষ্ঠানিক নীতিমালা আছে। তাহলে দেখো, যে কোনো তোমার স্কুলের ফ্রেন্ড সে তোমার বহির্গোষ্ঠীর অংশ, এবং সে তোমার কিসের ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড। তাহলে স্কুলে অনেক মানুষ থাকে, বৃহৎ, এবং স্কুলের একটা নীতিমালা থাকে, সেখানে তো সে ফ্রেন্ড। কিন্তু পরিবারে মানুষজন যেরকম কম, এখানে আবার কি নিয়ম নীতিও কম, কিন্তু তারপরও এখানে যেই সম্পর্ক বা এই জায়গায় যে ভালোবাসা সেটা কি বেশি। আর এই যে তোমার মাধ্যমিক গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ, এইখানে সেইগুলার ভালোবাসার পরিমাণ বা ফিলিংসের পরিমাণ কম, কিন্তু আকৃতি বড়, নিয়ম শৃঙ্খলাও আছে বা বেশি। এর উদাহরণ কি, সম্প্রদায় বা সংঘ। এখন আমরা এই সম্প্রদায় ও সংঘ নিয়ে দেখব। একদম প্রথম আসতেছে সংঘ। তোমার মনে হতে পারে সম্প্রদায় সংঘ তো একই জিনিস, না, পার্থক্য আছে। পার্থক্যটা এইখানে যা যা আছে এখানে তোমরা একটু পড়ে নিও, কে কি বলছে না বলছে, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মূল অংশ যেটা, এই যে এখানে সম্প্রদায়ের কথা বলা আছে, মূল অংশ হলো সংঘ সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। সংঘ সম্প্রদায়ের মধ্যে পার্থক্য, মূল পার্থক্যটা হলো যে সংঘতে একটা গোল আছে বা একটা উদ্দেশ্য আছে, যেইটাই এই সংঘর ভিতরে যেই সব লোকজন আছে তারা এটা অ্যাচিভ করতে চায়, সেটা হলো সম্প্রদায়। তাহলে সম্প্রদায় কি থাকবে, সম্প্রদায় থাকবে হলো গিয়ে গোল থাকবে, এবং তারা সেই গোল অ্যাচিভ করতে চায়। এটা হলো সংঘর জন্য, এটা হলো সংঘর জন্য। সংঘতে একটা গোল থাকবে, সেটা অ্যাচিভ করতে যায়। আর সম্প্রদায় কোনো কি গোল থাকবে না। যেরকম আমরা দেখি যে, যদি আমরা যেই ক্রাইটেরিয়াতে আমরা ভাগ করছি সেটা যদি আমরা দেখি, যে এলাকা ও সম্প্রদায় মানসিকতার উপর ভিত্তি, মানে সম্প্রদায় একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অন্যদিকে সংঘর যে বিষয়টা কি, এটার কোনো নির্দিষ্ট ভিত্তি নাই, এলাকার ভিতরেও হইতে পারে, নাও হইতে পারে, এরকম কোনো কনসেপ্ট নাই থাকতে পারে। কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে এলাকা বা মানসিকতার বিষয়টা থাকবে। আর সংগঠিত হওয়ার সময়কাল, সম্প্রদায় সংগঠিত হতে দীর্ঘ সময় লাগে, আর সংঘ সংগঠিত হতে যে কোনো সময় একটা সংঘ সংগঠিত হতে পারে। তারপর কি, সহজে অনুমেয় করা যায় সম্প্রদায়, আর সংঘ কিন্তু সহজে অনুমেয় করা যায় না। এই দুইটার পার্থক্য কিন্তু প্রায় পরীক্ষায় চলে আসে। তারপরে সম্প্রদায়ের যেই স্থায়িত্ব, সেটা কি স্থায়ী হয় বা পার্মানেন্ট হয়, সংঘর সেরকম কোনো স্থায়িত্ব নেই। সদস্য হওয়ার শর্ত নির্দিষ্ট এলাকার বা নির্দিষ্ট মানসিকতার হইলে কিন্তু সদস্য হয়ে যায়, কিন্তু সংঘর এমন কোনো শর্ত নাই। তোমার যদি সেম গোল থাকে তাহলে তুমি আমাদের সংঘের অংশ হইতে পারে, এরকম। সদস্যদের ভিন্ন মতামত থাকতে পারে, তার কারণ কি, তারা এক এলাকায় বসবাস করতেছে, বা এক ধরনের একটা হলো গিয়ে সিমিলারিটিস আছে, এর জন্য তারা একত্রিত হয়েছে। কিন্তু একটা সিমিলারিটিস আছে বলে যে তাদের অন্য মানে ডিসিমিলারিটিস বা অমিল থাকতে পারবে না, এমন কিন্তু না। আর সংঘ কি, একই মত ও পথের লোকদের জীবনধারা কি একরকম হয়ে থাকে। আবার একাধিক সদস্যপদ, একজন ব্যক্তি একাধিক সম্প্রদায়ের সদস্য হতে পারে না। যেরকম মনে করো যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে না,
যে তোমার ফুটবল ক্লাব কি বলে যে বাংলাদেশ ফ্যান ক্লাব অফ বার্সেলোনা, তবে স্বাভাবিকভাবে বার্সেলোনার যে ফ্যান সে তো রিয়াল মাদ্রিদের ফ্যান হবে না, তাই না? রিয়াল মাদ্রিদের জন্য আলাদা কমিউনিটি আছে। আর একজন ব্যক্তি একাধিক সংঘের অংশ হতে পারে, আর রূপান্তর সম্প্রদায় কখনো সংঘ হতে পারে না, মানে সম্প্রদায় কখনো কি সংঘ হতে পারে না, কিন্তু পরিবর্তনশীলতার মাধ্যমে সংঘ অস্থায়ী রূপান্তর নিতে পারে কিসের? হলো সম্প্রদায়ের। আর মেইন যেটা বললাম সেটা হলো যে সংঘর একটা নির্দিষ্ট গোল আছে বা উদ্দেশ্য আছে, এবং সেই সংঘের ভিতরে যারা সদস্য তারা সেই গোল অ্যাচিভ করার জন্য কাজ করে, তাই না? সেটার উদাহরণ কি হতে পারে? সংঘের একটা উদাহরণ হইতে পারে যে মনে করো যে ক্লাব, সাপোজ ফুটবল ক্লাব, তাহলে ফুটবল ক্লাবের উদ্দেশ্য কি? ক্লাবের মেম্বাররা আমরা নিজেরা ফুটবল খেলবো, অন্য ক্লাবের সাথে আমরা ফুটবল কম্পিটিশন করব, আবার ফুটবল খেলার মাধ্যমে নিজেদের শরীর বিল্ড আপ করবো, আমরা কোনো খারাপ অ্যাডিকশনের মধ্যে জড়াবো না, ভালো কিছু করব, তাই না? তাহলে এটা হলো গিয়ে তাদের একটা গোল। কিন্তু মনে করো যে ফুটবল ক্লাব বার্সেলোনার যে বাংলাদেশ ফ্যান, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো গোল নাই। যেদিন খেলা হয় সেদিন তারা ডিসকাস করে, খেলার সময় ডিসকাস করে, বার্সেলোনা জিতে গেলে আনন্দ ফুর্তি করে, না জিতলে কষ্ট পায়, তাই না? তাহলে এই হলো সম্প্রদায় সংঘের বিষয়। আবার ম্যাকাই বা সম্প্রদায়কে কিন্তু দুই ভাগে ভাগ করছে, সেটা হলো তারা এক অঞ্চলের হইতে পারে বা তাদের সম্প্রদায় মানসিকতা থাকতে পারে। যেরকম যে মাঝি যেই সমাজের কথা বললাম, তাহলে মাঝি সমাজে যারা বসবাস করে তারা কিন্তু একটা সম্প্রদায়ের অংশ। কিন্তু মনে করো যে প্যালেস্তাইনে যেই যুদ্ধ হচ্ছে বা ইসরায়েলের সাথে, তাই না? বা মনে করো যে ইসরায়েল আর ইরানের সাথে যে যুদ্ধটা হচ্ছে, যে ঝামেলাটা হচ্ছে, সেখানে আমরা কিন্তু মনে করো কোনো ইরানিকে পার্সোনালি চিনি না, কোনো ইরানি আমাদের পার্সোনালি চিনে না। কিন্তু মনে করো যে কোনো ইরানি যদি এরকম ইসরায়েলের তোমার হামলায় বা আমেরিকার হামলায় যদি কেউ মারা যায় বা মৃত্যুবরণ করে বা আহত হয়, তাহলে কিন্তু আমাদের ভিতরে কষ্ট লাগে, তাই না? এটা একটা কমিউনাল সেন্স। তাহলে দেখো, আমরা তাদের পার্সোনালি চিনি না, তারা আমাদের পার্সোনালি চেনে না, আমরা সেম দেশে বসবাস করি না, সেম জায়গায় বসবাস করি না, পাশাপাশি দেশেও বসবাস করি না, কিন্তু তাদের প্রতি আমাদের একটা ফিলিংস কাজ করতেছে। তাহলে এর জন্য ম্যাকাই বা সম্প্রদায়কে দুই ভাগে ভাগ করছে। একটা আইদার তোমরা এক অঞ্চলে বসবাস করবা, না হলে তোমাদের সম্প্রদায়গত মানসিকতা থাকবে। আচ্ছা, প্রতিষ্ঠানের ধারণা। ইংরেজিতে ইনস্টিটিউশন কথাটির বাংলা হলো প্রতিষ্ঠান। এখন কথা হলো, আমরা মনে করি প্রতিষ্ঠান মানে হয়তো স্কুল, কলেজ, ব্যাংক, এরকমই, তাই না? এগুলা ইনস্টিটিউশনের অংশ ঠিকই, কিন্তু ইনস্টিটিউশনের অন্যতম উদাহরণ কিন্তু পরিবার। পরিবার কিন্তু সব থেকে প্রধান ইনস্টিটিউশন, এবং ধরা হয় যে সব ইনস্টিটিউশনের সূচনা এই পরিবার থেকেই। এ ধারণা অনুযায়ী যে কোনো সংঘই হলো প্রতিষ্ঠান, যে কোনো সংঘই হলো প্রতিষ্ঠান। যেমন পরিবার একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র, এগুলা কি এক একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান হলো কতগুলো কার্যাবলীর একটি সমন্বিত রূপ। মানে মনে করো যে কিছু লোক, তাদের বেশ কিছু কি আছে, তাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস বা কার্যাবলী আছে, এবং তাদেরকে যখন আমরা একত্রিত করতেছি, তাদেরকে যখন আমরা সমন্বিত করতেছি, তখনই সেটাকে আমরা বলি ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান। তাহলে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক যদি দেখি, প্রতিষ্ঠান সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও পরিচালিত, মানে এইটার উদ্ভাবন ও মানে এটার জন্ম সমাজে, এটা পরিচালিত হয় সমাজের মধ্যে। প্রতিষ্ঠান সামাজিক কাঠামোর উপাদান ও সামাজিক নিয়ন্ত্রণের ধারক বাহক বা নিয়মাবলী বহন করে থাকে। প্রতিষ্ঠান মানব সমাজের সাংগঠনিক উপাদান, আর প্রতিষ্ঠান মানুষের বহির্মুখী সামাজিক কার্যক্রম কি করে থাকে, সম্পাদনা করে থাকে। তাহলে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানা বেশ গুরুত্বপূর্ণ, এবং প্রতিষ্ঠানকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় ভেরিয়াস ক্রাইটেরিয়াতে। এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, যে তোমার কাছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ জানতে চাওয়া হইতে পারে, বা একটা উদাহরণ দিয়ে বলতে পারে এটা কোন ধরনের প্রতিষ্ঠান। এরকম সামাজিক গঠনমূলক প্রতিষ্ঠান, এটার উদাহরণ কি? এটার উদাহরণ হলো পরিবার, যে সমাজকে গঠন করতেছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানের উদাহরণ কি হতে পারে? এটার উদাহরণ হতে পারে ব্যাংক। ধর্মীয় প্রতিষ্ঠানের উদাহরণ কি হতে পারে? মসজিদ, মন্দির, তাই না? মসজিদ, ওকে। রাজনৈতিক প্রতিষ্ঠানের উদাহরণ কি হতে পারে? কোন রাজনৈতিক দল, আমরা ধরলাম যে বিএনপি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তাই না? মনস্তাত্ত্বিক প্রতিষ্ঠান, মানে যেখানে আমাদের মেন্টালিটি গ্রো হবে, তাহলে আমরা বলতে পারি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তাই না? আর আরেকটা হলো বন্য অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। এটার উদাহরণ হইতে পারে আমাদের ভিতরে যে বিভিন্ন ট্যাবু থাকে বা টোটেম থাকে, বা এমন ধরনের চিন্তা ভাবনা যেটা আসলে মানে আগের কালের মানুষ বা বন্য কালের মানুষজনের ভিতরে ছিল, সেগুলা হলো এই ধরনের
তোমার প্রতিষ্ঠান, ট্যাবু, বুঝলাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে সমাজ কাঠামো, এটা নিয়ে কিন্তু তোমাদের মানে সমাজ বিজ্ঞানের অন্যতম আলোচনার বিষয় হলো গিয়ে এই সমাজ কাঠামো। সমাজ কাঠামো বলতে সমাজস্থ লোকের মানে যারা সমাজে বসবাস করতেছে সমাজস্থ লোকের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট বা জন্ম নেওয়া সুসংবদ্ধ জটিল ও নিবিড় সম্পর্ককে বোঝায়। তাহলে দেখো সমাজ কাঠামোর খুবই সুন্দর একটা সংজ্ঞা, এবং এই সংজ্ঞা যদি তুমি বোঝো তাহলে দেখবা যে বেশ কিছু বৈশিষ্ট্য তুমি এখান থেকেই পেয়ে গেছো। আচ্ছা, আর মরিস জিন্সবার্গের মতে প্রধানতম গোষ্ঠী ও প্রতিষ্ঠান সমূহের বর্ণনা ও শ্রেণীবিভাগ সমাজ কাঠামোর বিষয়বস্তু। দেখো এইটা একটা মধ্যযুগের ইউরোপের সমাজ কাঠামো। একদম নিচে কারা বসবাস করতেছে? একদম নিচে বসবাস করতেছে সাধারণ লোকজন। তারপরে কারা বসবাস করতেছে? এই যে বুর্জোয়া। তাহলে দেখো এখানে প্রোলেটারিয়েটরা বসবাস করতেছে, এখানে বুর্জোয়া বা ক্যাপিটালিস্টরা বসবাস করতেছে। তারপরে তৃতীয় স্তরে কারা বসবাস করতেছে? বসবাস করতেছে মিলিটারির লোকজনরা। দ্বিতীয় স্তরে কারা বসবাস করতেছে? তারা হলো যাজক শ্রেণী, মানে যারা গির্জাতে ফাদার বা পোপ এর কাজ করতো তারা। আর একদম প্রথমে কারা বসবাস করতেছে? রাজা বা রানী বা হলো গিয়ে রয়্যাল ফ্যামিলির যারা আছে। তাহলে দেখো এটা কিন্তু একটা মিডিল এজড ইউরোপিয়ান সোসাইটির একটা স্ট্রাকচার। তাইলে বর্তমান সময়ে সমাজের এরকম একটা সামাজিক কাঠামো কিন্তু আমরা তৈরি করতে পারি, যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, বা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত আর উচ্চবিত্ত। আচ্ছা, তাহলে সমাজ কাঠামোর বৈশিষ্ট্য কি হবে? এখানে ভাব বিনিময়ের ব্যবস্থা থাকবে। তাহলে তুমি যে স্ট্রাকচারে, সেই স্ট্রাকচারের মানুষের সাথেও যেরকম তোমার ভাব বিনিময় হবে, উপরের বা নিচে যদি থাকে তাদের সাথে তোমার ভাব বিনিময় হবে। অর্থনৈতিক ব্যবস্থা যা উৎপাদন এবং বন্টন নিয়ন্ত্রণ করে বা নীতি নির্ধারক। তাহলে অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা যে তোমাদের বেশিরভাগই হয়তো অর্থনীতি আছে, সেখানে পড়ছি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা নির্দেশাত্মক অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় বা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু মেইন মানে ডিসাইড করবে যে সমাজ কাঠামো কেমন হবে। তারপর পরিবার ও শিক্ষা সহ সব ধরনের সামাজিকীকরণ ব্যবস্থা কিন্তু সমাজের ভিতর থাকবে। সামাজিকীকরণ বা যেটাকে আমরা সোশ্যালাইজেশন বলি, এটাও কিন্তু সেই সমাজে বিদ্যমান থাকে বা এক্সিস্ট করবে। তারপরে কর্তৃত্ব ব্যবস্থা ও ক্ষমতার বন্টন ব্যবস্থা। তাহলে সমাজে এক গ্রুপ থাকবে ক্ষমতাবান, আরেক গ্রুপ থাকবে হলো গিয়ে ক্ষমতাচ্যুত বা তাদের ক্ষমতা নাই। তাহলে ক্ষমতাবানরা ক্ষমতাচ্যুতদের ইউজ করবে বা কন্ট্রোল করবে। আচার অনুষ্ঠান ব্যবস্থা ও সামাজিক সংহতি রক্ষা ও বৃদ্ধি করে ব্যক্তির জন্ম, যৌবন প্রাপ্তি, প্রেম, বিবাহ, মৃত্যুকে সামাজিক স্বীকৃতি বা গুরুত্ব দেওয়া। মানে এই ধরনের যে কাজগুলা, এগুলো সমাজ হলো গিয়ে স্বীকৃত হয়। যেরকম বিবাহ, এটা কিন্তু একটা সামাজিকভাবে স্বীকৃত একটা অনুষ্ঠান, যার মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী একসাথে বসবাস করার একটা সার্টিফিকেট পায়, এবং তারা হলো গিয়ে জন্ম দেওয়ার, সন্তান জন্ম দেওয়ারও সার্টিফিকেট বা স্বীকৃতি পায়। এইটা বিবাহের জন্য কিন্তু একই সাথে বলা হয় একটা ধর্মীয় ক্রিয়া এবং একই সাথে একটা সামাজিক ক্রিয়া। আচ্ছা, তারপরে কার্ল মার্কস সমাজ কাঠামো, যে সমাজ কাঠামো দেখলাম না আমরা, সমাজ কাঠামোকে ইউরোপের মানে মধ্যযুগ ইউরোপে 5 ভাগে ভাগ করছে, বর্তমান সময়ে 3 ভাগে ভাগ করা যায়। আবার কার্ল মার্কস এটাকে 2 ভাগে ভাগ করছে। একটা কি? একটা হলো গিয়ে বেসিক স্ট্রাকচার বা মৌল কাঠামো, আর একটা হলো গিয়ে সুপার স্ট্রাকচার। মূল বিষয় হলো যে তোমার যে বেসিক স্ট্রাকচার কি, এটা হলো অর্থনীতি, অর্থনীতি বা অর্থনৈতিক যে বিষয়টা সেটার বেসিক স্ট্রাকচার। আর এটা হলো সুপার স্ট্রাকচার কি? অর্থনীতি বাদে বাকি সব। কার্ল মার্কস কিন্তু সবসময় টাকা পয়সা, তারপরে হলো গিয়ে শ্রমিকদের কষ্ট, তারপর মালিকদের শোষণ, এগুলা নিয়ে কথা বলছে। তাহলে দেখো যে সমাজের মৌল কাঠামো বলতে কোনো সমাজের অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থাকে বোঝায়। তাহলে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থা মানেই তো তোমার এই যে ইকোনমিক যে অ্যাক্টিভিটি সেটাকে বোঝাচ্ছে, এবং ওই ব্যবহার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশা বা শ্রেণীর মানুষের সম্পর্ককে বোঝানো হয়। তাহলে এটা বলতে কোনটাকে বোঝাচ্ছে? মৌল কাঠামো। এবং মৌল কাঠামোর উপর ভিত্তি করে সমাজের উপরিকাঠামো গড়ে ওঠে। তাহলে কার্ল মার্কসের মতে সমাজের সব থেকে মেইন যেটা, সেটা হলো ইকোনমিক স্ট্রাকচার, বা যেটাকে সে বলছে কি, সেটাকে বলছে বেসিক স্ট্রাকচার। এবং
এই অর্থনৈতিক স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে অন্য যেগুলো গঠিত হয়েছে সেটা সুপার স্ট্রাকচার। দেখো এই যে ইকোনমিক বেস বা যেটাকে হলো কি সে বলছে বেসিক স্ট্রাকচার, এখানে কি আছে, মিনস অফ প্রোডাকশন আছে, এই যে বুর্জুয়াদের যাদের কথা বললাম, প্রোলেটারিয়েটদের কথা বললাম, ইকোনমিক রিলেশন অর্থনৈতিক সম্পর্ক, কমোডিটিস বা পণ্য, এইটা কি ভিত্তি, এবং এইটার উপরে ভিত্তি করে এইটার উপরে কোনটা গঠিত হয়েছে, এটার উপরে গঠিত হয়েছে সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো, যেখানে কি আছে, মিডিয়া আছে, পলিটিক্স আছে, ল আছে, এডুকেশন, রিলিজিয়ান, কালচার, তাই না? আচ্ছা, এইবার আমরা দেখব যে মানব সমাজের ইতিহাসকে কার্ল মার্কসের দৃষ্টিকোণ থেকে, যে কার্ল মার্কসের মতে সমাজের 5টা তোমার যুগ ছিল বা সমাজ ছিল। একদম প্রথমে আদিম সমাজ, যেটার বিষয়ে তো আমরা জানি যে মানুষ যখন হলো বনে জঙ্গলে বসবাস করতো, গুহার ভিতরে থাকতো, পশু পাখি শিকার করতো, ফলমূল আহরণ করে খেত। তারপরে হলো দাস সমাজ ও তার কাঠামো। তারপরে মানুষ কি করা শুরু করলো, মানুষজন হলো যখন কৃষি কাজ করা শুরু করলো, বা যখন হলো গিয়ে এই যে মানুষজন তোমার বিভিন্ন জায়গায় পশু পাখি নিয়ে যেত, চাষাবাদ, পশু পাখি নিয়ে যেত, তাদেরকে বিভিন্ন চারণ ভূমিতে নিয়ে যেত, কয়েক বছর ঘুরায়, 1 বছর ঘুরায় চলে আসতো নিজেদের অঞ্চলে। তখন তো যারা মালিক কেবলমাত্র তারাই যেত না, দাসদেরও নিয়ে যেত। সেটা হলো দাস সমাজ ও তার কাঠামো। তারপরে হলো গিয়ে সামন্ত সমাজ ও তার কাঠামো। এটা মূলত যে জমিদারির যে সময়টা সেটাকে বোঝানো হচ্ছে। তারপরে বোঝানো হচ্ছে যে বর্তমান সময়ে যে পুঁজিবাদী অবস্থা বা পুঁজিবাদী ব্যবস্থা সেটা, এবং সে বলছে যে পুঁজিবাদী সমাজের পতন ঘটবে। মানে এই যে মালিক পক্ষ বা বুর্জোয়ারা তারা প্রোলেটারিয়েটদের উপরে এত শোষণ করে এবং করবে যে প্রোলেটারিয়েটরা একসময় কি করবে, বিপ্লব করবে। সেটাকে কার্ল মার্কস বলছে যে প্রোলেটারিয়ান রেভলিউশন। এবং এই বিপ্লবের মাধ্যমে প্রোলেটারিয়েটরা এই যে তোমার তোমার ক্যাপিটালিস্ট বা যারা হলো গিয়ে বুর্জুয়া বা মালিক পক্ষ বা ধনী শ্রেণী তাদের পতন ঘটায় দিবে, এবং এই পতন ঘটানোর মাধ্যমে জন্ম নিবে কিসের, সাম্যবাদী সমাজ ও তার কাঠামো। তাহলে এই যে প্রেডিকশন, এটা হচ্ছে কার্ল মার্কসের প্রেডিকশন। এটা কিন্তু এত বছর পরেও এই প্রেডিকশন কিন্তু এখনো কি বাস্তবতার রূপ দেখে নাই। আচ্ছা, এটা মার্কসীয় দর্শন। আর অমার্কসীয় দৃষ্টিভঙ্গিতে আমরা হলো কি যেটা দেখছি যে একদম প্রথমে, এটা তো আমরা অলরেডি দেখছি, প্রাচীন যুগ ছিল, তারপর মানুষ পশুপালন করা শুরু করলো, তারপর মানুষজন কি কৃষি কাজ করা শুরু করলো, তারপরে শিল্প সমাজ কি হলো, জন্ম নিল, যেটা তো আমরা অলরেডি কিন্তু প্রিভিয়াস স্লাইডে দেখছি। তারপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা ড্রেসলারের মতে সামাজিক গতিশীলতা হচ্ছে ব্যক্তির একটি সামাজিক মর্যাদা থেকে অন্য সামাজিক মর্যাদা স্থানান্তরিত হয়। তাহলে দেখো, আমরা সবাই তো একটা সমাজে একটা মর্যাদা নিয়ে চলি, তাই না? তাহলে আমাদের মর্যাদাটা যখন এদিক থেকে এদিক হয় বা এদিক থেকে এদিক হয়, তখন সেটাকে আমরা বলি কি, সোশ্যাল মোবিলিটি বা সামাজিক গতিশীলতা। সমাজবিজ্ঞানী অকবার্ন নিমকফের মতে সামাজিক গতিশীলতা হলো সামাজিক পদমর্যাদা পরিবর্তন, যা ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুই হইতে পারে। তাহলে সামাজিক গতিশীলতাকে মূলত 2 ভাগে ভাগ করছে। একটা হলো আনুভূমিক, মানে এই যে ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিকে যাবে, আর উলম্ব মানে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে। সহজে যদি এক্সাম্পল দেই, মনে করো যে তুমি খুলনার সোনাডাঙ্গার একটা কলেজের টিচার, লেকচারার। তুমি যদি খুলনার সোনাডাঙ্গা কলেজের লেকচারার পদ থেকে তুমি মনে করো যে খুলনার বয়রার একটা কলেজের লেকচারার পদে গেলা, বা যে কোনো একটা জায়গায় লেকচারার পদে গেলা, তাহলে তোমার কি কেবলমাত্র জায়গার পরিবর্তন হয়েছে, তোমার কিন্তু পদেরও পরিবর্তন হয় নাই, তোমার বেতনও বাড়ে নাই। তাহলে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে আনুভূমিক বা হরিজন্টাল মোবিলিটি। আর মনে করো তুমি সোনাডাঙ্গা কলেজ থেকে অন্য আর একটা কলেজে গেলা, এবং সেই কলেজে যে তুমি লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট লেকচারার হলা। তো মনে করো তুমি সেই সোনাডাঙ্গা কলেজেই থাকলা, কিন্তু সোনাডাঙ্গা কলেজে তুমি অ্যাসিস্ট্যান্ট লেকচারার হলা বা তোমার প্রমোশন হলো, তখন সেটাকে বলা হবে ভার্টিক্যাল মোবিলিটি বা উলম্ব মোবিলিটি। বা মনে করো যে তুমি অ্যাসিস্ট্যান্ট লেকচারার থাকাকালে কোনো একটা খারাপ কাজ করলা, বা মনে করো যে তোমার নামে একটা খুব ব্যাড ক্লেইম আসলো এবং তোমাকে সাজা দিয়ে অ্যাসিস্ট্যান্ট লেকচারার থেকে লেকচারার পদে নিয়ে আসলো, তখন সেটাও কিন্তু আবার সেই উলম্ব বা ভার্টিক্যাল মোবিলিটি হবে। তাহলে আনুভূমিক বা হরিজন্টাল মোবিলিটি মনে করো বাম থেকে ডানে বা ডান থেকে বামে, এটাই মানে কেবলমাত্র তোমার জায়গার পরিবর্তন হবে, স্থানের পরিবর্তন হবে, অন্য কিছু হবে না। আর উলম্ব মোবিলিটিতে বা ভার্টিক্যাল মোবিলিটিতে তোমার জায়গার পরিবর্তন হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার পজিশন
মানে তোমার যেই মানে নিজের যে পার্সোনালিটির যে পরিবর্তন বা তোমার যে মর্যাদার যে পরিবর্তন সেটা কিন্তু দেখা দিবে। এইখানে হলো আনুভূমিক গতিশীলতা, উলম্ব গতিশীলতার বিস্তারিত দেওয়া আছে। আমি তোমাকে যেইটা আলোচনা করলাম এখানে সেইটাই দেওয়া। এখন কথা হলো সামাজিক গতিশীলতা তো কি বুঝলাম, উলম্ব গতিশীলতা, হরিজন্টাল ভার্টিক্যাল বুঝলাম। তাহলে কারণ কেন হয় সেটা হলো শিল্পায়নের প্রভাবে। মনে করো একটা লোক গ্রামে থাকে, গ্রামে দেখা যায় চাষাবাদ করে তেমন কিছু করতে পারতেছে না, শহরে অনেক কারখানা আছে, শহরে এসে চলে গেছে। অনেকেই বলে না, দেখা গেলো যে গ্রাম গ্রাম অঞ্চলে থাকে, কিছু হয় না, বলে যে চাকরির জন্য বা টাকার জন্য বা কোনো কাজের লক্ষ্যে সে কোন জায়গায় যায়, ঢাকাতে যায় বা এরকম কোনো শহরে যায়, তাই না, শিল্পায়নের জন্য। এই একইভাবে শিল্পায়নের যে একই এক্সাম্পল আমরা নগরায়নের ইউজ করতে পারি। তারপর শিক্ষার হার বৃদ্ধি, দেখা যায় যে এই যে মনে করো আমি খুলনার, আমি শিক্ষার জন্য, শিক্ষা লাভের জন্য আমি ঢাকায় চলে আসছি, তাই না, এটা শিক্ষার হার বৃদ্ধি। তারপর সামাজিক মূল্যবোধের পরিবর্তনের জন্য মানুষজন কি এই ধরনের মোবিলিটি করে। আবার অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, মনে করো একজনের অনেক টাকা পয়সা হয়ে গেছে, সে উপজেলা পর্যায়ে একটা জায়গায় থাকতো, সে সেখান থেকে জেলা পর্যায়ে চলে আসছে, বা সে টাকা পয়সা ইনকাম করার জন্যই স্থানের পরিবর্তন করছে, তাই না। আচ্ছা, এইবার আমরা লাস্ট ক্লিপ একদম শেষের দিকে যেই আইডিয়াটা নিয়ে বা যেই ধারণা নিয়ে কথা বলবো সেটা হলো সামাজিক নিয়ন্ত্রণ। দেখো, আমরা সমাজে যা ইচ্ছা তাই করতে পারি না, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারি না, তাই না। আমাদের একটা নিয়ম নীতির উপর ভিত্তি করে চলা লাগে, আমাদের একটা নিয়ম নীতির উপর ভিত্তি করে চলা লাগে। এবং যেটা বললাম যে মনে করো যে আমার মনে হলো যে আমি রাস্তাঘাটে একটা গালাগালি করি, কিন্তু আমি সেটা করতে পারবো না। তার কারণ কি? তার কারণ জানি আমি যে যদি রাস্তাঘাটে চিল্লাপাল্লা করি, তাইলে গালাগালি করি, তাহলে কেউ হয়তো আমার বাবা মায়ের কাছে যে আমার নামে কথা বলবে, তাইলে আমি আর মাথায় কি চলবে যে আমার বাবা মা আমার জন্য ডিসরেসপেক্টেড হবে, বা আবার বাবা মা যখন দেখবে আমি এরকম করছি তাহলে আমার বাসায় যে বকাঝকা করবে, বা মনে করো আমাকে পুলিশ তুলে নিয়ে যেতে পারে আমাকে পাগল মনে করে, তাই না। তাইলে আমরা আমাদের সমাজে যা ইচ্ছা তাই করতে পারি না, আমাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোল করে রাখা হয়, এটাকেই বলে সামাজিক নিয়ন্ত্রণ। তাহলে আমরা কিভাবে নিয়ন্ত্রিত হই? পরিবারের মাধ্যমে, যেটা বললাম। তারপরে ধর্ম, আমরা এই যে মনে করেন গালাগালির এক্সাম্পল দিয়ে যদি ধরি, তাহলে ধর্মীয়ভাবে এই ধরনের গালাগালি করা নিষেধ। তারপরে জানি যে ধর্মীয় যদি এরকম গালাগালি করি, আমি যদি এরকম রাস্তাঘাটে উল্টাপাল্টা করি, যদি চত্থাপ্পড় মারি, তাহলে রাষ্ট্রীয় আইনে আমাকে কি পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে আইন, এক এক্সাম্পল ইউজ করতে পারি জনমত। তাহলে আমরা এরকম ভাবতে পারি, এরকম করে লোকজন কি ভাববে, বা লোকজন যদি আমার উপর তেড়ে আসে বা মত করে, এটা হলো জনমতের কারণে আমরা অনেক সময় নিজেদেরকে কন্ট্রোল করি। গণমাধ্যম, আমরা গণমাধ্যম থেকে দেখি যে এরকম করলে মানুষজন ভালোভাবে ট্রিট করে না, বা এরকম করলে আমার বিষয়টা গণমাধ্যম বা মিডিয়াতে ছড়াই দিবে, আমার রেপুটেশন খারাপ হবে, এর জন্য আমরা নিজেদেরকে কন্ট্রোল করি। তো পৌরাণিক কাহিনী, যে আমরা যেই বিভিন্ন সময় বিভিন্ন ভালো মানুষের বিভিন্ন আইডল যারা আছে তাদের আমরা জীবনী পড়ি, বা আমরা মনে করি ছোটবেলায় ঠাকুরমার ঝুলিতে কি দেখছি, ওইগুলা দেখছি কোনগুলা ভালো আচরণ কোনগুলা খারাপ আচরণ, সেখান থেকে আমরা মোটিভেটেড হই। নিষেধাজ্ঞা, আমরা জানি যে বিষয়গুলাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে নিষেধ, এর জন্য আমরা করি না। মহান ব্যক্তিত্বদের কাছ থেকে আমরা শিক্ষা নেই, মনে করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা বিভিন্ন শিক্ষা নেই, এবং সেই শিক্ষা থেকে আমরা নিজেদেরকে কন্ট্রোল করি। এবং এই যে শাস্ত্রীয় শিক্ষা, আমরা জানি যে এই জিনিসগুলা করা খারাপ, এটা হলো গিয়ে শিক্ষা, এবং আমরা জানি যে এই ধরনের কাজ করলে আমরা শাস্তি পেতে পারবো, এইভাবে কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করি। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু অধ্যায় শেষ। আমরা দেখছি যে অধ্যায়টা কি 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 বিষয় আছে, কোনগুলা গুরুত্বপূর্ণ, কোন লাইন গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো মনে রাখবা, এবং এমসিকিউ কিভাবে আসতে পারে সেগুলোও কিন্তু দেখছি। এবার জাস্ট একটা সৃজনশীল এক্সাম্পল হিসাবে দেখি যে শর্মিলাদের সবুজ সুন্দর গ্রামটি এতদিন অন্ধকারেই ছিল, সম্প্রতি বিদ্যুৎ সংযোগ দেওয়ায় ওদের স্কুলের একটি কম্পিউটার ল্যাব খোলা হয়েছে। সরকার স্কুলের জন্য 10টি কম্পিউটার দিয়েছে, কিন্তু স্কুলের কর্তৃপক্ষ এ সুযোগ কাজে লাগাতে পারছে না, কারণ স্কুলের কোনো শিক্ষক কম্পিউটার ব্যবহার জানেন না, কোনো প্রশিক্ষণ না পাওয়ায় কম্পিউটারগুলো ব্যবহৃত হচ্ছে না। তাহলে শর্মিলাদের গ্রামের পরিবর্তন কোন ধরনের সংস্কৃতির প্রভাবের ফল? তাহলে জানি যে সংস্কৃতি দুই প্রকার, যে তোমার যেটাকে আমরা ধরা সংস্কৃতি, অধরা সংস্কৃতি, তাই না। তাহলে এটাকে যেহেতু কম্পিউটার আসছে, আমরা দেখতে পাচ্তেছি, ধরতে পারতেছি, ছুঁতে পারতেছি, কোন ধরনের সংস্কৃতি? ধরা সংস্কৃতি। শর্মিলাদের স্কুলের সমস্যাটাই সংস্কৃতির অসম অগ্রগতির ফল, এটাকে বলা হয় যে তোমার কালচারাল গ্যাপ, এটাকে বলা হয় কালচারাল গ্যাপ। তাহলে দেখো যে তাদের এলাকায় কম্পিউটার আসছে ঠিকই, তাইলে তারা একদিক থেকে আগায় গেছে, কিন্তু যাদেরকে দিয়ে আসলে কম্পিউটার অপারেট করবে তারাই তো কম্পিউটার সম্পর্কে জানে না। তাহলে দেখো যে প্রযুক্তি বা দুনিয়া যেই গতিতে আগাচ্ছে, এবং তাদের সমাজ বা তাদের এলাকার মানুষের যে চিন্তা ভাবনা, তাদের ভিতরে যে গ্যাপ দেখা গেছে না,
এইটাই মূলত কালচারাল গ্যাপের কনসেপ্ট, যেটা তোমাদের এই অধ্যায়ের সংস্কৃতি যে পাঠ সেখানে আলোচনা করা হয়েছে, এবং এর মাধ্যমেই আজকের ক্লাস শেষ হলো। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নাও এবং একটা ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাও। সবাইকে ধন্যবাদ। আসসালাম।